So this is our online class 3, which means today we're going to cover lecture 5 and 6. So আমরা আজকের ক্লাসে যেটা দিয়ে স্টার্ট করব দ্যাট ইজ দ্য ওভারভিউ অফ ফাইন্যান্সিয়াল সিস্টেম। আজকে আমরা ফাইন্যান্সিয়াল সিস্টেমের পুরোপুরি একটা স্ট্রাকচার সম্পর্কে জেনে যাব যে ফাইন্যান্সিয়াল সিস্টেমটা কিভাবে কাজ করছে। এন্ড এগেন আমরা আমাদের যে রেফারেন্সটা আপনাদের সাথে আমি শেয়ার করছি ওটাই ফলো করছি। স্ক্রিনে বই চ্যাপ্টার 2টা আমি এই ক্ষেত্রে ফলো করব। সো আমরা এখানে ফাইন্যান্সিয়াল মার্কেটের ফার্স্টে আমরা যেটা নিয়ে স্টাডি করবো দ্যাট ইজ দ্য ফাংশন অফ ফাইন্যান্সিয়াল মার্কেট। আচ্ছা, আমি এটার কি স্লাইডটা আপনাদের সাথে শেয়ার করেছি? এটা একটা স্লাইড আছে, ওটাকে শেয়ার করেছি না করি নাই? চ্যাপ্টার 2 এর কি স্লাইড শেয়ার করেছি আমি? ম্যাম চ্যাপ্টার 2 একটা হ্যাঁ ছিল, এটা ছিল ম্যাডাম। ওভারভিউ অফ ফাইন্যান্সিয়াল সিস্টেম এটা আমি শেয়ার করেছি। জি আচ্ছা, তা তো ভালো। সো এটাই বলছিলাম যে আমি তো জানি না, আমি মিক্স আপ করে পড়াই, বইটা থেকেও পড়াবো আর এটা জাস্ট আমার ইজি হওয়ার জন্য আমার স্লাইড থাকে। সো এই চ্যাপ্টারে আমরা প্রথমে হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেটের যে স্ট্রাকচার যেটা সেটা সম্পর্কে দেখবো। তারপরে দেখবো যে ট্রান্সফারটা কিভাবে হয়, মানে ফাইন্যান্সিয়াল মার্কেটে যে আমাদের যে মানে অ্যাসেটে যে ট্রান্সফার আমরা যেটা দেখবো সেটা বন্ড আকারে হতে পারে, সেটা ডেট আকারে হতে পারে, সেটা সিকিউরিটিজ আকারে হতে পারে। সেটা কিভাবে হয়, ডিরেক্ট ফাইন্যান্স থাকবে, ইনডিরেক্ট ফাইন্যান্স থাকবে, সেটা আমরা বুঝবো যে কিভাবে হবে। দেন এটার আমরা একটা ফ্লোর মতো দেখবো, ফ্লো অফ ফান্ডস যেটাকে বলা যায় ইন ফাইন্যান্সিয়াল সিস্টেম, সেটা দেখবো। দেখার পর দেখবো যে হোয়াই দ্য ফ্লো ইন ফাইন্যান্সিয়াল মার্কেট ইজ ইম্পর্টেন্ট, সেটা সম্পর্কে জানবো। তারপরে আসবো হচ্ছে যে স্ট্রাকচার, যখন বুঝতে হবে স্ট্রাকচার মানে কি বিভিন্ন সেক্টর সম্পর্কে আপনার জানতে হবে। আমরা ডেট মার্কেট সম্পর্কে জানবো, ইকুইটি মার্কেট সম্পর্কে জানবো, দেন প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট। এগুলো খুব মজা, মানে মজা মিনস হচ্ছে গিয়ে দেখবেন যে এগুলো আইডিয়া নেওয়ার পর স্পেশালি যাদের হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল মার্কেট নিয়ে ইন্টারেস্ট আছে, মানে স্টক মার্কেটে যাদের ইনভেস্ট করার ইচ্ছা আছে, তারা কিন্তু দেখা যাবে যে ক্লিয়ার একটা আইডিয়া পাবেন। সো প্রাইমারি বন্ড গুলো কি, সেকেন্ডারি বন্ড গুলো কি, এগুলো নিয়ে কিন্তু আইডিয়া হবে। ওকে, ফার্দার আমরা যেটা নিয়ে স্টাডি করবো যে এক্সচেঞ্জ মার্কেট কি এন্ড ওভার দ্য কাউন্টার মার্কেট কি, এগুলো সম্পর্কে জানবো। দেন আমরা চলে যাব হচ্ছে গিয়ে বন্ডস এর যে আমরা টাইপস পারবো, যে আমরা যখন ইন্টারন্যাশনাল মার্কেটে চলে যাব তো সেখানে বন্ডস এর কিন্তু টাইপস পাবো। সো আমরা বন্ড মার্কেট কি, ইউরো বন্ড কি, মানে এভাবে বিভিন্ন টাইপস আছে। তারপরে যে ইউরো কারেন্সি আমরা দেখেছিলাম, যে আমরা দেখেছি যে আমরা জানি যে ওয়ার্ল্ড ওয়াইড একটা কারেন্সি আছে, কিন্তু আপনি ইউরোপিয়ান ইউনিয়নে গেলে আপনি দেখবেন যে ওদের একটা কমন কারেন্সি আছে ইউরো। সো হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ওয়ার্ল্ড কারেন্সি ইউরো? দেন হচ্ছে কি আপনি যদি সাপোজ ইটালিতে যান, ইটালি কিন্তু লোকাল কারেন্সি থাকবে, আবার ও ইউরোর আন্ডার বলে ওর কিন্তু ইউরো ওখানে চলছে। বা আপনি যদি ইউকে তে যান, ইউকে এখন যদিও ব্রেক্সিটের মাধ্যমে ওরা বের হয়ে আসছে, কিন্তু ইউকে তে কিন্তু ইউরো চলে, আবার পাউন্ডও চলে, আবার আপনি চাইলে ডলারও ওখানে যে এক্সচেঞ্জ করতে হবে। এই ধরনের মার্কেট গুলোতে কিভাবে আপনি আসলে কারেন্সি গুলোকে মেজার করবেন, এগুলো নিয়ে কথা বলবো। এগুলো নিয়ে আমরা কথা বলবো। ফাইনালি হচ্ছে গিয়ে গ্লোবাল পার্সপেক্টিভ খুঁজে বের করব, যে যখন কিনা আমরা জানি যে 2007 থেকে 2009 এর মধ্যে ইউএস এর বন্ড মার্কেটে একটা বড় ক্যাপিটাল মার্কেটে, সরি, তো বন্ড মার্কেটের মধ্যে পড়ে, এই জন্য বন্ড মার্কেট বলেছি। তো ক্যাপিটাল মার্কেটে বড় ধরনের কলাপস হয়েছিল, একটা রিসেশন হয়েছিল। তো আমরা অনেক সময় ভাবি যে ইউএসএ তে রিসেশন হয়েছে তো আমার কি, বাট এটার একটা বড় ধরনের ইম্প্যাক্ট আছে আমাদের হোল ওয়ার্ল্ড এর উপর, একটা বড় ধরনের ইম্প্যাক্ট আছে, সেটা সম্পর্কে আমরা জানবো। ফাইনালি হচ্ছে গিয়ে আমরা এতক্ষণ পর্যন্ত যা যা পড়ছি সবগুলি ডিরেক্ট ফাইন্যান্সের আন্ডারে, অর্থাৎ আমি লেন্ডার থেকে ফাইন্যান্সিয়াল মার্কেট থ্রু আমি বড়োয়ারের কাছে আপনার অ্যাসেট চলে যাবে। আমরা এখন দেখবো তারপরে আরেক ধরনের ফাইন্যান্সিং আমরা পাবো, যেটাকে আমরা ইনডিরেক্ট ফাইন্যান্সিং বলবো, যেখানে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটস এর মাধ্যমে, সরি আমার এখনো হচ্ছে গলা ঠিক হয় নাই, আই এম রিকভারিং, সো আমার একটু পরপর প্রবলেম হয়, আই এম সরি ফর দ্যাট। সো আমরা এরপরে যেটা দেখবো যে সেটা হচ্ছে ইনডিরেক্ট ফাইন্যান্সিং, যেখানে আমরা ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটস এর মাধ্যমে ফান্ড শেয়ারটা করবো। ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটস বলতে আমরা এখানে ফাইন্যান্সিয়াল এন্ড নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট গুলোকে বুঝি, ব্যাংক, তারপরে হচ্ছে লিজিং, আমি এগুলোকে বুঝতে পারছি। তো এগুলোর মাধ্যমে কিভাবে আসলে আবার আপনার হচ্ছে গিয়ে অ্যাসেটটা ট্রান্সফার হবে, যাদের কাছে অতিরিক্ত আছে সেখান থেকে, যাদের কাছে নাই তাদের কাছে কিভাবে ট্রান্সফার হবে, আমরা সেটা সম্পর্কে জানবো। এবং এখানে অনেক, মানে এখানে আমাদের স্টাডি করার মতো অনেক কিছু আছে, স্পেশালি ইনডিরেক্ট ফাইন্যান্স আমি যখন চলে যাব, যেহেতু আমার অনেকগুলো বিষয় আসে এখানে, ধরেন রিস্ক শেয়ারিংটা কি,
অ্যাসেট ট্রান্সফরমেশনটা কি, প্রফিট শেয়ারিংটা কিভাবে হচ্ছে, ডাইভার্সিটি কিভাবে হচ্ছে, মানে অনেক ধরনের আমার কিন্তু এখানে প্রশ্ন আসবে। হ্যাঁ, এবং হচ্ছে গিয়ে ফাংশনটাও একইভাবে আমরা ফাংশন জানতে হবে। তো ফাংশন সম্পর্কে যখন দেখবো যে অ্যাসামেটিক ইনফরমেশনটা ব্যাপার ব্যাপার থাকবে, দেখা যাবে যে অ্যাসামেটিক ইনফরমেশন এখানে বোঝাবো যে দেখা যাবে যে খারাপ জিনিস আপনার বেশি দামে সেল হয়ে যাচ্ছে, এরকম আপনার কাছে ইনফরমেশনে একটা ঝামেলা আসবে। অ্যাসামেটিক ইনফরমেশনের দুটো অপশন থাকে, একটা হচ্ছে কি অ্যাডভার্স সিলেকশন আর একটা হচ্ছে মোরাল হ্যাজার্ড। অ্যাডভার্স সিলেকশনটা কি, মোরাল হ্যাজার্ডটা কি, এগুলো জানবো। মানে এটা সাধারণত ফাইন্যান্সিয়াল মার্কেটে আমরা এগুলো ফেস করে থাকি। দেন এখানে আমাকে কিছু টাইপস দেখাবে, এটা আমরা একটা এর মধ্যে, আচ্ছা এই চ্যাপ্টারটা অনেক বড়, আগে একটু বলে নিই। ইভেন আমার স্লাইড যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, এটা আমাকে বানাতে 53 স্লাইড মেক করতে হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন। আমি আজকে ক্লাসে চেষ্টা করবো পুরোটা শেষ করতে। সো এই কারণে হচ্ছে গিয়ে আমার আজকে ক্লাসটা পুরো টাইমটা তো আমার লাগবে, দরকার হলে আমি একটু ওভারল্যাপ করে যাব পরের ক্লাসের টাইমের সাথে। কিন্তু আমি আজকে চেষ্টা করব যে এটা শেষ করে দিতে, কাজ দিস চ্যাপ্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আমার ফাইন্যান্সিয়াল, আমি প্রথমেই একটা যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার শুরু করি এটাই হচ্ছে সেটা। তো এটাই বলছি যে আমার কিন্তু ওভারঅল 51 স্লাইড আছে এই চ্যাপ্টারে। তো একটু সময় লাগবে আমাদের শেষ করতে। ওকে, সো আমরা চলে যাই, আমি একটু বইটা দেখে প্রথমে স্টার্ট করব পড়ানোটা। সো এই স্লাইডটা আপনাদের সাথে অলরেডি শেয়ার করা আছে, আই হোপ আপনাদের কোনো প্রবলেম হবে না, আমরা খুব ইজিলি এটা শেষ করতে পারবো। তো ফার্স্ট অফ অল আমরা আসলে এই চ্যাপ্টারে কি কি, আমরা তো বুঝিয়ে গেলাম যে কি কি পড়বো, অ্যাটলিস্ট এতটুকু মাথায় এসেছে যে আমরা ডিরেক্ট ফাইন্যান্স এন্ড ইনডিরেক্ট ফাইন্যান্স এরকম দুটো টার্ম সম্পর্কে আলোচনা করব। সো প্রথমে আসি যে আসলে আমাদের ফাইন্যান্সিয়াল, সরি, যে ঝামেলাটা সবসময় পড়ি, এখানে ক্লিক করলেই মেইন অ্যাপে চলে যায়। আচ্ছা, সো প্রথমে আমাদের যেটা হবে যে সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা আসলে কেন হচ্ছে গিয়ে আপনার ফাইন্যান্সিয়াল সিস্টেমটাতে ইনক্লুডেড হচ্ছি, বা আমরা কেন আসলে ফাইন্যান্সিয়াল সিস্টেমে যাব। তো সাপোজ আমি আমার ক্লাস থেকে কার এক্সাম্পল দেবো। সাপোজ ধরেন মোয়াজ্জেম, উনি একটা বিজনেস স্টার্ট আপ করতে চান, ওনার কাছে একটা ইনোভেটিভ আইডিয়া আছে, লাইক উনি খুব ভালো রেসিপি ইনভেন্ট করতে পারে, আমি ধরে নিচ্ছি। অ্যান্ড উনি হচ্ছেন কি খুব ইনোভেটিভ কিছু রেসিপিস ওনার মাথায় ঘুরে বেড়াচ্ছে, যেটা দিয়ে যদি একটা রেস্টুরেন্ট দেয়, সো দ্যাট ওনার হচ্ছে গিয়ে উনি এক্সপেক্ট করেন যে ইন নিয়ার ফিউচার হি ক্যান মেক মোর প্রফিট। এখন উনি দেখলেন যে ওনার যে উনি ঠিকই রেসিপিস নিয়ে উনি হচ্ছেন গিয়ে কাজ করছেন, ওনার কাছে উনি ভালো রেসিপিস উনি জানেন, কিন্তু দেখা যাচ্ছে যে এই যে একটা রেস্টুরেন্ট দেওয়ার জন্য, মানে এই রেসিপিটা মানুষের কাছে নেওয়ার জন্য, ফুড রেসিপিটা ওনার যে ধরনের সাপোর্টটা দরকার, দ্যাট মিনস একটা রেস্টুরেন্ট দেওয়ার জন্য যে সাপোর্টটা দরকার সেটা ওনার কাছে নাই, অর্থাৎ ওই পরিমাণ টাকাটা ওনার কাছে নাই। উনি দেখলেন যে নাসিম, এবার আসি নাসিমের কাছে। এখন ধরে নিচ্ছি যে মোয়াজ্জেমের এই রেস্টুরেন্টটা দেওয়ার জন্য মিনিমাম 1 লাখ টাকা লাগবে। এখন মোয়াজ্জেমের কাছে নাই বলে উনি হচ্ছেন এটা যেতে পারছে না। ইন দ্য মিন টাইম নাসিম যেটা হচ্ছে যে ওনার বেশ আর্নিং বেশ ভালো, সো ওনার ব্যাংক অ্যাকাউন্টে 1 লাখ টাকা সেভিংস আছে, 1 লাখ টাকা সে একদম রেখে দিয়েছে। এবং এই টাকাটা না তার মানে যেহেতু কারেন্ট অ্যাকাউন্টে রাখা, না ইন্টারেস্ট পাচ্ছে, সে কিছুই পাচ্ছে না, টাকাটা জাস্ট পড়ে আছে। তা এখন যদি মোয়াজ্জেম এবং নাসিমের দেখা হতো এবং মোয়াজ্জেম নাসিমকে বললো যে ঠিক আছে, তোমার ক্যাপিটাল আর আমার হচ্ছে গিয়ে আইডিয়া, দুজন মিলে আমরা একটা বিজনেস স্টার্ট করি, তাই আমাদের একটা লাইক এম এন রেস্টুরেন্ট, এরকম একটা রেস্টুরেন্ট আমরা দিয়ে দিতে পারি এবং সেখান থেকে আমরা প্রফিট মেক করতে পারবো। তো দেখেন এখানে কি হলো, যে এখানে হচ্ছে গিয়ে যে মোয়াজ্জেমের কাছে অতিরিক্ত টাকা ছিল, সরি নাসিমের কাছে অতিরিক্ত টাকা ছিল, সেটা তাদের মধ্যে মিট হলো এবং তারা দেখলো যে অতিরিক্ত টাকাটাকে তারা কিন্তু একটা আপনার সুন্দরভাবে তারা চাইলে এটাকে আপনার ইউজ করতে পারলো। তো এই যে আমরা যখন আমরা দেখা যায় যে আমরা যখন ফাইন্যান্সিয়াল সিস্টেম নিয়ে কাজ করে থাকি বা ইকোনমিক সিস্টেম আমরা যখন কাজ করে থাকি, আমরা দেখতে পাই যে কিছু আমরা, আমি এটা একটু ছবিটা ওপেন করি, হ্যাঁ। তো আমরা যখন ফাইন্যান্সিয়াল সিস্টেম নিয়ে কাজ করতে যাই, আমরা দেখতে পাই যে কিছু পোর্শনের কাছে অতিরিক্ত টাকা থাকে, সেটা হাউস হোল্ডের কাছেও হতে পারে, ফার্মের কাছেও হতে পারে, বিজনেসের কাছেও হতে পারে, ফরেনারদের কাছেও হতে পারে। সে টাকাটা হয়তো তাদের সেভাবে কাজে লাগছে না, কিন্তু তারা
চাই তাদের এই টাকাটা আবার কিছু পার্সন আছে, সেটা বিজনেসও হতে পারে, ফার্মও হতে পারে, হাউস হোল্ডও হতে পারে, ফরেনারও হতে পারে, তাদের দেখা যাচ্ছে তারা যদি পেতো তাহলে কিন্তু তারা তাদের ইনভেস্টমেন্ট পারপাসে খুব ভালোভাবে ইউজ করতে পারতো। এই যে ওভারঅল একটা ফাইন্যান্সিয়াল সিস্টেমে এই যে টাকাটার যে ট্রান্সফরমেশনটা আমরা যেটা দেখতে পাচ্ছি, সরি, টাকাটা যে আমরা একটা ট্রান্সফরমেশন দেখতে পাচ্ছি, যে হাউস হোল্ডে যে অতিরিক্ত টাকাটা আমার হচ্ছে গিয়ে অন্য আরেকজন হাউস হোল্ড যাদের কাছে নাই সেখানে যেটা ট্রান্সফার হয়ে যাচ্ছে, এই বিষয়টাকে আমরা বলছি হচ্ছে গিয়ে এইখান থেকে আসলে আমরা ফাইন্যান্সিয়াল মার্কেটে যে ইম্পর্টেন্স সেটা দেখতে পাই। বিকজ দেখেন, নাসিম কিন্তু ডিরেক্টলি মোয়াজ্জেমকে চিনে না, বা মোয়াজ্জেমও নাসিমকে দেখা, বা নাসিম হয়তো এমনও হতে পারে মোয়াজ্জেমকে ট্রাস্ট নাও করতে পারে, অথবা মোয়াজ্জেম মনে করতে পারে যে নাসিম ওকে আশ্বাস দিয়ে নাও দিতে পারে। মানে লেন্ডার এন্ড বড়োয়ার দুজনের ক্ষেত্রে কিন্তু ট্রাস্ট ইস্যু থাকে। দেন হচ্ছে গিয়ে ট্রান্সপারেন্সি থাকে, তাদের মধ্যে যে ট্রানজাকশন হচ্ছে এটা ট্রান্সপারেন্সি ব্যাপার চলে আসে। দেন হচ্ছে কি ইন ফিউচার আসলে রিপে করবে কিনা, যে মোয়াজ্জেম চিন্তা করতে পারে যে তার পেটেন্ট, তার একটা আইডিয়া, এই আইডিয়াটা সে নাসিমের সাথে শেয়ার করছে, নাসিম শুনে হয়তো চলে গেল, তো ওর আইডিয়াটা চুরি হয়ে গেলে এরকম বিষয় হতে পারে। ঠিক একইভাবে নাসিমও কিন্তু চিন্তা করতে পারে যে তার এতগুলো টাকা সে ইনভেস্ট করছে উইদাউট নোয়িং হিম, তো এটা হয়তো আমার কাজে নাও লাগতে পারে। এই ধরনের ট্রাস্ট ইস্যু চলে আসতে পারে, ট্রান্সপারেন্সি চলে আসতে পারে। তো সেই ক্ষেত্রে যদি আমরা একটা ইনস্টিটিউশনাল বা সিস্টেমেটিক্যালি স্ট্রাকচারের মধ্যে দিয়ে আগাই, তখন দেখা যায় যে এই ধরনের পসিবিলিটিস গুলো আমার কম থাকে। সো এই জন্যই আমরা সাধারণত ফাইন্যান্সিয়াল মার্কেটের মাধ্যমে এই ধরনের ট্রানজাকশন গুলো করে থাকি। এখন সেখানে ফাইন্যান্সিয়াল মার্কেটও আসতে পারে, ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটসও আসতে পারে, কিন্তু ওভারঅল এটা একটা ফাইন্যান্সিয়াল সিস্টেমের মধ্যে পড়ে। সো ওভারঅল এটা একটা ফাইন্যান্সিয়াল সিস্টেমের মধ্যে পড়ে। তো এবার চলে যাই, তাহলে আমরা আসলে ফাইন্যান্সিয়াল মার্কেটে কিভাবে কাজটা হচ্ছে, স্ট্রাকচারটা কিভাবে চলছে, আমরা সেটা সম্পর্কে দেখবো। সো আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে কি, এই যে বললাম যে আমরা যেটাতে বলছিলাম যে আমরা যখনই কোনো স্টার্ট আপ বিজনেসে যেতে চাচ্ছি, বা আমাদের যখন হচ্ছে গিয়ে ইনভেস্টমেন্টের প্রয়োজন হচ্ছে, আমরা কিন্তু সেখান থেকে আসলে এই ফাইন্যান্সিয়াল মার্কেটের ব্যাপারে, ইনভেস্টমেন্টের ব্যাপারে ইন্টারেস্টেড হচ্ছে। এর আগে কিন্তু আসলে আমাদের মধ্যে বিষয়গুলো দেখা যায় না। সো এক্ষেত্রে দেখা যায় যে দুইটা পার্টি একজন আরেকজনের সাথে মিট করে, এবং সেক্ষেত্রে আমাদের যেটা হবে যে আমরা হচ্ছে গিয়ে এখানে আমাদের যেটা হবে যে যারা হচ্ছেন গিয়ে যাদের কাছে অ্যাসেট কম আছে তাদের কাছ থেকে যাদের কাছে অতিরিক্ত অ্যাসেট আছে এবং সেটা কাজে লাগছে না, সেটা কিন্তু ওভারঅল আমার এখানে ট্রান্সফার হবে। সো এই চ্যাপ্টারে আমরা যা যা পড়বো সেটা হচ্ছে, প্রথম দিকে আমরা কভার করবো হচ্ছে ফাংশন অ্যান্ড স্ট্রাকচার অফ ফাইন্যান্সিয়াল মার্কেট, আমরা এটা নিয়ে জানবো। তারপরে দেখবো হচ্ছে গিয়ে ইন্টার মানে ফাইন্যান্সিয়াল মার্কেটের যে স্ট্রাকচার সেটা, অর্থাৎ ফাইন্যান্সিয়াল মার্কেটের বিভিন্ন পোর্শন সম্পর্কে আমরা জানবো। তারপরে জানবো হচ্ছে গিয়ে টাইপস অফ ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েট, যেখানে ব্যাংক অ্যান্ড নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট গুলো সম্পর্কে জানবো আমরা, এবং ফাইনালি হচ্ছে রেগুলেশন অফ ফাইন্যান্সিয়াল মার্কেট, ফাইন্যান্সিয়াল সিস্টেম সম্পর্কে জানবো। সো প্রথমে আসি হচ্ছে গিয়ে যে যেটাকে বলছি যে কেন আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেটসটা আসলে দরকার। সো ফাইন্যান্সিয়াল মার্কেটসটা কেন দরকার, আমরা একটা এক্সাম্পল দিয়ে আসলে প্রথমে কথাই বলছিলাম যে ইটস এ চ্যানেল for a person or a business or a government or for foreigners or for investor, উইদাউট মানে উইদাউট এনি রিস্ক। মানে আপনাকে এখানে যেটা হয় যে আপনি কোনো চিন্তা করার বিষয় থাকবে না, যেহেতু একটা সিস্টেমেটিক ওয়েতে আসবে। সো উইদাউট এনি রিস্ক you you will get the investment opportunities from who want to borrow you, and এখানে আপনি হচ্ছেন কি মানে সরি মাই মিস্টেক, এখানে who want to lend you, মানে আপনি এখান থেকে লেন্ডার যারা তাদের কাছ থেকে আপনি কিন্তু উইদাউট এনি রিস্ক একটা সিস্টেমের মধ্যে দিয়ে টাকাটা কিন্তু এখানে ধার করতে পারছেন। বা টাকা না, এখানে হয়তো বন্ড আপনি শেয়ার করতে বা নিতে পারেন, অথবা সেখানে ক্যাপিটাল আপনার সাথে সে শেয়ার করতে পারে, বিষয়টা অনেকটা এরকম হবে। এবং এক্ষেত্রে যাদের কাছে অতিরিক্ত টাকা থাকে, আমরা যাদেরকে সেভার বলি, তারাই আসলে লেন্ডার, মানে ধার দিয়ে থাকে আমাদের। এবং যারা হচ্ছে কি যাদের কাছে অতিরিক্ত টাকা নেই, তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে বড়োয়ার, তো তাদের একটা নেম হচ্ছে কি স্পেন্ডার। এখন আসি যে ফাইন্যান্সিয়াল মার্কেটে এই যে এটা করলাম, এটাতে কি হচ্ছে যে ইট উইল হেল্প
টু ইমপ্রুভ দ্য ইকোনমিক এফিসিয়েন্সি। মানে ইকোনমিক এফিসিয়েন্সি বলতে বুঝে যে ইকোনমিতে যে পরিমাণ গ্রোথ আসার কথা সেটা আমরা অ্যাচিভ করার ক্ষেত্রে আমাকে কিন্তু ফাইন্যান্সিয়াল মার্কেট হেল্প করবে। কারণ দেখেন নাসিম যদি টাকাটা ইনভেস্ট না করে, নাসিমেরও যেমন লস, তেমনি মোয়াজ্জেম যদি বিজনেসটাতে না যেতে পারে মোয়াজ্জেমেরও কিন্তু লস। সো বোথ পার্টি কিন্তু এখান থেকে দেখেন একটা সিস্টেমের মাধ্যমে বেনিফিটেড হচ্ছে। সো ইট উইল ইনক্রিজ দেয়ার প্রোডাক্টিভিটি। যখন তারা রেস্টুরেন্ট বিজনেসটা দেবে অবভিয়াসলি সেখানে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, তাহলে আরো কিছু মানুষের জব সিকিউরিটি আমরা নিশ্চিত করলাম। তারপরে হচ্ছে কি সেখান থেকে আমার আউটপুট বাড়বে, যেটা আমার জিডিপিতে ইনক্লুড হবে। দেন আমার সে জিডিপিতে ইনক্লুড হওয়া মানে আমার গ্রোথ রেটে ইম্প্যাক্ট ফেলবে। তো এইভাবে কিন্তু আমার এখানে এটার ইম্পর্টেন্স আছে। সো আমি এখানে দেখছি যে কারা লেন্ডার আর কারা সেভার্স। সো লেন্ডার এন্ড সেভার্স বোথ, ওই যে আমি বলেছিলাম যে হাউস হোল্ড, বিজনেস, গভর্নমেন্ট এন্ড ফরেনার্স, দে উইল বি দ্য লেন্ডার অফ সেভার্স। সরি। সো এখানে হাউস হোল্ড বলতে যাদেরকে বোঝাচ্ছে, হাউস হোল্ড হচ্ছে গিয়ে আপনার আমাদের মতো ইন্ডিভিজুয়াল যারা যারা নর্মাল ইনকাম করছি বা যারা আসলে ফ্যাক্টরস অফ প্রোডাকশনটাকে হোল্ড করে থাকি, দে আর দ্য হাউস হোল্ড। দেন বিজনেস ফার্ম মিনস অ্যাকচুয়ালি যারা হচ্ছেন গিয়ে প্রোডাকশনের সাথে সরাসরি ইনক্লুডেড থাকে তাদেরকে আমরা বিজনেস বলে থাকছি। তো সেই ক্ষেত্রে আসলে অনেক ক্ষেত্রে বিজনেস যখন ইনভেস্ট করে থাকে, ইনভেস্টমেন্টের পরে ওদের দেখা যায় যে ওরা কিন্তু ওদের প্রফিট থেকে ওরা কিছুটা হলো সেভিংসে চলে যেতে পারে। তো সেখান থেকে আসলে কিন্তু ওদের প্রফিট মেক করার একটা বিষয়, মানে সেখান থেকে কিন্তু আসলে আমি যেটা হয় যে সেখান থেকে সেভ করার একটা বিষয় থাকে এবং চাইলে সেটা কিছু লেন্ড করতে পারে। গভর্নমেন্ট, ইয়েস, গভর্নমেন্টেরও সেভিংস থাকে, সো গভর্নমেন্টও অনেক সময় লেন্ডার হিসেবে কাজ করে। যেমন আমি একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি, গভর্নমেন্ট যে আমাদের সাথে যে বন্ড সেল করে, অনেক ক্ষেত্রে মানে গভর্নমেন্টের রিজার্ভ থেকে কিন্তু গভর্নমেন্ট বন্ডটা আমাদের কাছে সেল করছে। তো গভর্নমেন্টের রিজার্ভ মানে কি, গভর্নমেন্টের সেভিংস ছিল, সেখান থেকে সে আমাদের কাছে সেল করছে। সো in this cases government act as a lender. And foreigner, এখন ধরেন আমি বাংলাদেশে থেকে আমার অনেক সেভিংস আছে, এখন আমার এক ফ্রেন্ড আছে থাইল্যান্ড, বা আমার ফ্রেন্ড নাই ও থাইল্যান্ড, আমি থাইল্যান্ডের স্টক এক্সচেঞ্জ মার্কেটে আমি ইনভেস্ট করতে চাচ্ছি। তো ওইখানে তখন আমি ওখানে কিছু কোম্পানি শেয়ার কিনবো। তো বাংলাদেশ থেকে আমি যখন থাইল্যান্ডে যাচ্ছি, ইয়েস আই এম এ ফরেনার দেয়ার এন্ড আই এম ইনভেস্টিং। সো ইন দ্যাট কেসেস আমি কিন্তু ফরেনার হিসেবে ওখানে ইনভেস্ট করছি। ঠিক একইভাবে আমি যখন লেন্ডার বা স্পেন্ডারের দিকে যাচ্ছি, একইভাবে এখানেও কিন্তু এই চারটা ইউনিটই আসবে, এই চারটা ডিসিশন মেকিং ইউনিটই আসবে। বাট হিয়ার ফার্স্ট কাম দ্য বিজনেস ফার্ম, বিকজ আমরা যারা সাধারণত ইন্ডিভিজুয়াল, আমরা সবসময় দেখি যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সাধারণত ফার্ম গুলো বেশি ইনভেস্টমেন্ট করে। সো তারা প্রথমে আসবে, দেন অ্যাকচুয়ালি গভর্নমেন্ট আসে। কারণ হচ্ছে গিয়ে দেন ইনভেস্টমেন্টের ডিসিশনটা গভর্নমেন্টের কাছে আমরা যাই বেশিরভাগ দেখি। দেন হাউস হোল্ড, দেন ফরেনাররা সাধারণত ধার, অন্য দেশ থেকে ধারটা আমরা খুব কম ক্ষেত্রেই করি, যখন নিজের দেশ থেকে আমি খুব ভালোভাবে সুবিধা নিতে পারবো। এই জন্য বললাম যে ফরেনার কামস at the last point. So now the segment of financial market. So actually আমি একটা ছবিটা একটু দেখিয়ে নিই। So in the flow of funds in financial system, it actually two types. One is direct finance, another one is indirect finance. First of all, we will talk about the direct finance, then indirect finance. So direct finance means the borrower borrows directly from the lenders. এখানে আমার ডিরেক্ট একদম হচ্ছে গিয়ে আপনার ইন্টারাকশনটা হবে। And actually in this market we're selling the financial instrument which is like I can say that income, asset, bond. আমি সাধারণত এগুলোকে ভুল বলছি, ইনকাম, অ্যাসেট, এগুলোকে সাধারণত আমরা হচ্ছে কি ডিরেক্ট ফাইন্যান্সের ক্ষেত্রে সেল করে থাকি। এই যে আচ্ছা, ডিরেক্ট মার্কেটে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের অ্যাসেটটাকে খুব ডিরেক্টলি এখানে সেল করে থাকি, এবং এই ক্ষেত্রে দেখা যায় যে একটা ফার্মের যে মালিকানা যেটা, সেটাও অনেক ক্ষেত্রে আমরা সেল করছি। যে জন্য বলছিলাম যে অ্যাসেটটা সেল করার একটা বিষয় চলে আসে, মানি মার্কেটের একটা বিষয় চলে আসে, সেইটা আমরা দেখতে পাবো, এটা আমরা এখানে দেখতে পাবো। দেন আসে হচ্ছে গিয়ে ইনডিরেক্ট ফাইন্যান্স।
So indirect finance এখানে যেটা নামও যেহেতু indirect, so indirectly কাজ হবে. That means the borrower will borrow indirectly from the lenders. So here the indirect transaction will happen by the financial intermediates. Financial intermediates means actually financial institute and non-financial institute. আমি এখানে ব্যাংককেও বুঝতে পারি, আমি এখানে লিজিং গুলোকেও বুঝতে পারি, আমি হয়তো এখানে মিউচুয়াল ট্রাস্ট যে অর্গানাইজেশন গুলো আছে সেগুলো কিন্তু আমি বুঝতে পারি। এবং এক্ষেত্রে যেটা দেখা যায় যে ইনডিরেক্ট ফাইন্যান্সে আমার যেটা দেখা যায় যে এখানে হচ্ছে গিয়ে আমার আমরা লোন যে ফ্যাসিলিটিস যেটা সেটা পাই, এবং এক্ষেত্রে আমরা ফিউচারে হচ্ছে গিয়ে আমরা ফিউচারে ক্লেম করতে পারবো। ক্লেমটা বলতে বোঝাচ্ছি যে আমি একটা সার্টেন অ্যামাউন্ট লোন নিব এবং সার্টেন অ্যামাউন্টের উপরে আমি ইন্টারেস্ট গেইন করতে পারবো, অথবা আমি ইন্টারেস্ট পে করতে হবে, অথবা আমি যেটাকে বলা হয় যে রিটার্ন, যেটাকে বলা যায় রিটার্ন পেতে পারি। সো এই দুটো কিন্তু হচ্ছে কি আমার ইনডিরেক্ট ফাইন্যান্সে হয়। আর ডিরেক্ট ফাইন্যান্সে যেটা হয়, যেহেতু আপনি এখানে অ্যাসেট শেয়ার করছেন, আপনার লেন্ডার এন্ড বরোয়ারদের মধ্যে অ্যাকচুয়ালি অ্যাসেট শেয়ারিং হচ্ছে, সো এখানে আসলে ইন্টারেস্ট রেট বা রেট অফ রিটার্নের কোনো ব্যাপার থাকে না, কোনো রিটার্ন আপনি পাবেন না। এখানে যেটা হবে যে আপনার কোম্পানি যদি প্রফিটে থাকে, ইউ উইল শেয়ার দ্য প্রফিট উইথ দেম, মানে যা কোম্পানি যে ধরনের প্রফিটে যাবে ঠিক ততটুকু প্রফিটই আপনি আপনার শেয়ার হোল্ডারদের সাথে সেল করবেন। আই এম টকিং অ্যাবাউট ডিরেক্ট ফাইন্যান্স। আর যখন হচ্ছে গিয়ে কোম্পানি লসে থাকবে, আমরা সেভাবে লস শেয়ারটা করবো। মানে মেইন কথা এখানে পুরো জিনিসটা ওভারঅল শেয়ার হয়। সো ডিরেক্ট ফাইন্যান্সে সুবিধাও আছে, যেমন এখানে আপনি কিন্তু দেখতে পাবেন যে আপনার গেইন করা পসিবিলিটিস হাই when the firm when the firm making profit। আবার আপনি কিন্তু সর্বশান্ত হয়ে যেতে পারেন, যেমন আমরা অনেক সময় দেখি স্টক মার্কেট আমাদের ফল করে, তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আপনার খুব বড় ধরনের ইনভেস্টমেন্ট ছিল বা আপনি একটা কোম্পানির শেয়ার হোল্ডার ছিলেন, দ্যাট মিনস ইউ আর হোল্ডিং কাইন্ড অফ ওনারশিপ অফ দ্যাট কোম্পানি। হঠাৎ করে কোম্পানিটা ফল করলো, সো আপনার কিন্তু পুরোপুরি আপনার যা ইনভেস্টমেন্ট ছিল সব কিন্তু না, এরকম হয়ে যাচ্ছে। কিন্তু ইনডিরেক্ট ফাইন্যান্স আবার এটা কোনো বিষয় না, কোম্পানি লস থাকলো না প্রফিটে থাকলো, ইটস নট ইউর হেডেক। আপনি ধার দিয়েছেন, দ্যাট মিনস আপনি সেই রিটার্নটা পাবেন। ঠিক একইভাবে আপনি যদি লোন করে থাকেন, তাহলে আপনাকে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পরে আপনাকে কিন্তু সেই লোনটা, দ্যাট মিনস ওই ইন্টারেস্টটা রিপে করতে হবে উইথ দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট। আমি কি দুটোর মধ্যে ডিফারেন্সটা বোঝাতে পেরেছি? আচ্ছা, এতক্ষণ যতটুকু পড়ালাম এখান থেকে কোনো কোশ্চেন আছে নাকি? কথা না বললে তো আমি ভাববো সবাই জয়েন করে ঘুমিয়ে গেছেন। না ম্যাডাম। আচ্ছা, আনসারি স্যার, আপনার কোনো প্রবলেম আছে? ম্যাম আমার বারবার রিকানেক্টিং হচ্ছে। না হ্যাঁ, ম্যাম আমি কোনো আজকে প্রবলেম নেই। ক্লাসে জয়েন করার সময় বলেছি আজকে মেবি আপনি মিরপুরে আছেন। সো মিরপুর না, ওভারঅল ঢাকাতেই বা পুরো বাংলাদেশে যেহেতু বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ চলছে, এটা স্বাভাবিক। নেট একটু প্রবলেম হবে, সমস্যা নেই। আমি ওয়েটিং রুমটা ক্লোজ করে জি দিয়েছি। ম্যাম, মিরপুরে আছি আমি। মিরপুরে নেট মনে হয় সবচেয়ে পচা, মানে বাংলাদেশের মধ্যে মনে হয় সবচেয়ে পচা নেট পাওয়া যায় মিরপুরে। না ব্রডব্যান্ড না মোবাইল, মানে ম্যাম বারবার ইউজ করে ভালো লাগে না। আচ্ছা, সো যেটা ছিলাম যে ফাইন্যান্স, আমরা এটাকে জি একটা, ম্যাম, ঢাকার বস্তি মিরপুর। জি হ্যাঁ ম্যাম হতে পারে, আবার মিরপুরে মানুষ বেশি থাকে তো এই জন্য। মিরপুরে মানুষ বেশি থাকে, তার থেকে বড় কথা হচ্ছে কি আমি যেটা দেখেছি, আমার আজকে সকালের ক্লাসটা আমি প্রপারলি নিতে পারিনি, পরে ওদের ক্লাস রিশিডিউল করেছে, যে আমার এখনো দেখাচ্ছে ইন্টারনেট কানেকশন আনস্টেবল। সকালে আমার ব্রডব্যান্ড নাই, তো আমি কি করলাম, মোবাইল ডেটা নিলাম। মোবাইল ডেটা নিয়েও আমি কাজ করতে পারছি। আমি নিজেই আমি হোস্ট, উল্টা আমি ক্লাস থেকে বারবার বের হয়ে যাচ্ছি। তো মানে আমি আমার বাসায় আছি, আমার বাসা যথেষ্ট স্টেবল নেটওয়ার্ক, তারপর আমি জি ম্যাম, কানেক্ট। আমিও এখন এটাই হচ্ছে, বারবার বের হয়ে যাচ্ছি। সো এই যে এগুলো যদি হয়, তো এইভাবে করে না ক্লাস নিয়ে, মানে আপনি যেমন ধরেন আপনি এখানে হচ্ছেন বড়, আর এখানে আমি হচ্ছে লেন্ডার, তো লেন্ডার আমিও কমফোর্ট না, বড় আপনিও কমফোর্ট না, কেউই কিন্তু প্রপারলি কাজটা করতে পারছে না। ওকে, সো এবার আমরা স্ট্রাকচারটা তো দেখলাম, এটা কিন্তু নিজেরা বাসায় একবার হলো ড্র করবেন, এই যে যে জি স্ট্রাকচারটা আমরা ম্যাম, দেখছি। আমি আজকে আপনার ক্লাস মনে হয় 10%ও বুঝিনি, কিছু শুনতে পাইনি। আচ্ছা জান্নাতুল, আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি, আমি তো রেকর্ডিংটা দিব, যদি নেটওয়ার্কের কারণে আপনার শুনতে অসুবিধাও হয়, পরবর্তীতে রেকর্ডিং এ কিন্তু ভয়েস রেকর্ডটা ভালোভাবে আসে, সো আপনি ওখান থেকে একটু শুনে নিয়েন, দেন যদি প্রবলেম থাকে নেক্সট ক্লাস আমাকে ইনফর্ম জি করবেন ম্যাম। যে ম্যাডাম
আমার এখানে এখানে প্রবলেম আছে। আর মোটামুটি দেখা যায় যে একদিনের মধ্যেই রেকর্ডেড ভার্সনটা আপলোড করে দিই, তো ওখান থেকে একটু দেখে নিই। আমি তারপরে রিপিট করে করে আগাবো। সো আই হোপ যতটুকু বুঝেন নাই ওটুকু বুঝতে পারবেন, না বুঝতে পারলে একটু কষ্ট করে রেকর্ডিং ভার্সনটাতে গো থ্রু করবেন। আর এক্সামের আগে আমাদের নর্মালি রেকর্ডিং ভার্সনে গো থ্রু করতেই হয়, তার আগে যদি একবার করে রাখি দেখা যায় যে স্টাডিটা আরো ভালো হয়। ওকে, সো আমি যেটাকে বলছিলাম যে এই ইমেজটা আমি একটু এক্সপেক্ট করবো যে আপনি বাসায় একবার হলো ড্র করে নিবেন, এটা আপনার জন্য হেল্পফুল হবে। এখন এটা কোথায় পাবো? এটা কিন্তু আমাদের বইয়েও আছে, প্লাস হচ্ছে গিয়ে আমি কিন্তু আমার যেটা স্লাইড সেখানেও দিয়েছি। বই থেকে আমরা দরকার হলে এটা ছবিটা আঁকবো। আমি আবার বইয়ে চলে গেলাম, দেখেন। সো এটা কিন্তু 67 পেজের একদম নিচে এই যে ডিরেক্ট ফাইন্যান্স ইনডিরেক্ট ফাইন্যান্সের সুন্দরভাবে ছবিটা কিন্তু এখানে দেওয়া আছে। সো এখান থেকে যদি আমি একটু স্লাইডেই থাকি, কারণ স্লাইডে ওটাকে আমি একটা একটা পেজের মধ্যে নিয়ে আসছি। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে আমাদের যে স্ট্রাকচার যেটা, এটা তো কয়েকবার বলে ফেললাম, জাস্ট এখানে একটু বলে দিচ্ছি যে আমার লেফট সাইডে হচ্ছে গিয়ে আমার লেন্ডারদেরকে দেখাচ্ছে যে তাদের আরেকটা নাম হচ্ছে সেভার। তারা অ্যাকচুয়ালি অ্যাসেটটা তাদের ইনকামের থেকে এক্সপেন্ডিচারটা কম, দ্যাটস ওয়াই দে হ্যাভ সেভিংস। সো যখন তাদের কাছে অতিরিক্ত যে অ্যামাউন্টটা থাকে সেইটাই কিন্তু অ্যাজ এ ফান্ড থ্রু ফাইন্যান্সিয়াল মার্কেট আমার বড়োয়ার যাদের যাদের কিনা এক্সপেন্ডিচার সেভিংস ইনকামের থেকে বেশি তাদের কাছে চলে যায়, বা অ্যাকচুয়ালি যাদের ইনভেস্টমেন্ট উইলিংনেসটা বেশি, যারা কিনা ইনভেস্টমেন্ট করতে চায় বাট তাদের কাছে মানে কি বলা যায় অতিরিক্ত অ্যামাউন্ট নাই, মানে সেভিংসটা ভাবে নাই, তখন তারা কিন্তু এখানে যায়। এবং যদি আমি ডিরেক্ট ফাইন্যান্সে যাই, এই ফান্ডটা ডিরেক্টলি ফাইন্যান্সিয়াল মার্কেটের মাধ্যমে শেয়ার হবে। ফাইন্যান্সিয়াল মার্কেট বলতে আমরা বন্ড স্টক এগুলোর মাধ্যমে শেয়ার হওয়া বুঝাবো। এবং ফাইন্যান্সিয়াল মার্কেটে যেটা হয় যে এই ক্ষেত্রে ওনারশিপের একটা বিষয় চলে আসে। আর যখন ইনডিরেক্ট ফাইন্যান্সে যাব সেখানে ওনারশিপের কোনো ব্যাপার আসে না, কিন্তু সেখানে ইন্টারেস্ট রেট গেইনের একটা বিষয় আসে। তো এইবার চলে যাই যে why financial market is important. Yes, it's very important. এটা বারবারই বলছিলাম যে এখানে যেমন একটা বইয়ের এক্সাম্পলটাই বলি, দুজন পার্সন নিয়ে কথা বলেছেন। একজনের মান্থলি সেভিংস হচ্ছে গিয়ে ইয়ারলি সেভিংস হচ্ছে গিয়ে $1000, এবং এই $1000 সে তার বাসায় রেখে দিয়েছে। সো he can't earn any kind of rate of return, any kind of return from it. In the another way, there is another person who যার কিনা অলরেডি $1000 ইনভেস্টমেন্ট করে একটা ফার্ম আছে। $1000 মিনস 80,000 টাকা, 85,000 টাকা ইন বাংলাদেশ। সো এই টাকা ইনভেস্ট করে অলরেডি তার একটা ফার্ম আছে, সেই ফার্মটাকে আরেকটু বড় করতে চায়। সেই ফার্মটাকে বড় করার জন্য তার হচ্ছে গিয়ে কিছু আরো $1000 পরিমাণ হচ্ছে কি লোন নিতে হবে। এখন দেখা গেল যে মিস্টার এ যার কাছে অতিরিক্ত $1000 ছিল, সে মিস্টার বি কে এই টাকাটা লোন দিতে রাজি হলো। রাজি হওয়ার একটাই কারণ যে মিস্টার বি বললো যে তুমি যদি $1000 আমাকে লোন দাও তাহলে আমি বছর শেষে তোমাকে 1000 প্লাস আরো $100 আমি অতিরিক্ত ইন্টারেস্ট হিসেবে তোমাকে দিব। তো মিস্টার এ চিন্তা করলো যে এখানে তার কাছে শুধু $1000 থাকতো, কিন্তু বি কে দেওয়ার কারণে যেটা হচ্ছে যে তার মানে তার কিন্তু রিটার্নটা বাড়ছে, তো সে কিন্তু এখানে ইন্টারেস্টেড হবে। ওইদিকে মিস্টার বি, আপনার হয়তো মনে হতে পারে তাহলে ম্যাডাম মিস্টার বি তো এখানে লসে চলে গেল, কারণ ওর তো $1000 এমনি ফান্ড ছিল, সে আবার নতুন করে $1000 ইনভেস্ট করবে, তাহলে তো লস। কিন্তু না, মিস্টার বির ক্ষেত্রে এটা হচ্ছে না, বিকজ মিস্টার বি যখন হচ্ছে কি ওনার কাছ থেকে লোন করছে, এই এই যে $1000 সে ইনভেস্ট করলো এটার কারণে পার মান্থ তার হচ্ছে কি $100 পরিমাণ প্রফিট হচ্ছে। তাহলে সারা বছরের প্রফিট কত হবে? সারা বছরের প্রফিট হবে হচ্ছে গিয়ে $1200। তো সেখান থেকে মাত্র $100 সে কিন্তু মিস্টার এ কে শেয়ার করলো। তাহলে দেখেন ওনার কত প্রফিট না। সো দেখেন এখানে কিন্তু বোথ পার্টি গেইনার হচ্ছে। এখন আপনি হয়তো বলতে পারেন অ্যাজ এ লেন্ডার মিস্টার এ বেশি গেইনার না দেন দ্য মিস্টার বি, বাট এখানে কিন্তু বোথ পার্টি বেনিফিটেড হচ্ছে। সো দ্যাটস ওয়াই আমরা দেখা যায় যে ফাইন্যান্সিয়াল মার্কেটে আমরা আসলে উইন উইন একটা সিচুয়েশনে থাকি, যে দুজনের বেনিফিটসটা হয়তো সেম হয় না, বাট দুজনে একটা ভালো পজিশনে থাকে, দ্যাটস ওয়াই আমরা কিন্তু এখানে ইনভেস্টমেন্টটাতে ইন্টারেস্টেড হই। ওকে, সো এরপরে চলে যাই হচ্ছে আরেকটা বিষয় যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি যেটা মনে করি, যে ইট উইল ইনক্রিজ দ্য প্রোডাক্টিভিটি। যে যতটুকু পরিমাণ প্রোডাকশন একটা ইকোনমিতে হওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি পরিমাণ হচ্ছে গিয়ে আপনার এখানে প্রোডাক্টিভিটিটা বাড়ে। আচ্ছা একটু বলেন তো রেকর্ডিংটা আবার স্টার্ট হয়েছে কিনা? জি ম্যাম। ওকে,
সো এটার পরে যেটা হয় যে এই ক্ষেত্রে সাধারণত প্রোডাক্টিভিটি বাড়ে, কজ হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে যেখানে আপনি ইনভেস্টমেন্ট করার কথাই ছিল না আপনি ইনভেস্টমেন্ট করতে পারছেন, সো অবভিয়াসলি ইট উইল ইনক্রিজ দ্য ওভারঅল প্রোডাক্টিভিটি অফ অ্যান ইকোনমি। দেন অ্যাকচুয়ালি যেটাকে বলা যায় ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ ইনক্রিজ করবে। দেন হচ্ছে গিয়ে ওয়েলবিং অফ কনজিউমার বিহেভিয়ার যেটাকে বলা যাচ্ছে, হ্যাঁ, কজ হচ্ছে গিয়ে আপনার এখানে কনজিউমারদের সাথে ডিরেক্টলি একটা ইন্টারাকশন থাকবে, কাজ আপনি ইনভেস্টমেন্ট করছেন, আপনার একটা রিস্ক চলে আসবে। তো সেই ক্ষেত্রে আপনি কনজিউমারদের কিন্তু স্যাটিসফ্যাকশনে আপনার ক্ষেত্রে একটা ব্যাপার চলে আসবে, যাতে হচ্ছে গিয়ে তারা আপনার প্রোডাক্টটা পারচেস করে, এরকম একটা বিষয় থাকবে। তো এবার আমরা চলে যাব হচ্ছে কি আমরা এখন সরাসরি পড়ছি হচ্ছে ডিরেক্ট ফাইন্যান্সের আন্ডারে, আমরা এখন ইনডিরেক্ট ফাইন্যান্সে যাইনি। সো ডিরেক্ট ফাইন্যান্সের আন্ডারে আমরা এখন স্ট্রাকচার গুলো দেখবো, যে হোয়াটস দ্য স্ট্রাকচার অফ ফাইন্যান্সিয়াল মার্কেট, অর্থাৎ মাঝখানে যে সার্কেলটা ছিল ফাইন্যান্সিয়াল মার্কেটের ওটা স্ট্রাকচার সম্পর্কে জানবো। তো ওইটাই বলছেন যে ওটা স্ট্রাকচার সম্পর্কে জানার জন্য ছোট ছোট পার্ট গুলো সম্পর্কে জানবো, যে এটার মধ্যে কি কি আছে। সো এটার জন্য আর একটা বিষয় যেটা আমি একটু দেখাতে পারি, বইয়ের কোথায় আছে সেটা একটু দেখিয়ে নিই এবং কোথায় কোথায় কভার করব, দেন আমি আসলে আবার স্লাইডে ব্যাক করব। তো মেইনলি আমি হচ্ছে গিয়ে পেজ 16 এ ছিলাম। আর পিডিএফ এ যদি হিসাব করেন, পিডিএফ এ এটা হচ্ছে পেজ 58। দেন হচ্ছে কি যে স্ট্রাকচার অফ ফাইন্যান্সিয়াল সিস্টেম পেজ 18 থেকে আমি শুরু করলাম। এই যে ডেট এন্ড ইকুইটি মার্কেট, আমি এটা দেখাবো। প্রাইমারি এন্ড সেকেন্ডারি মার্কেট, এটা সম্পর্কে আইডিয়া দিব। এক্সচেঞ্জ এন্ড ওভার দ্য কাউন্টার মার্কেটটা কি, এগুলো সম্পর্কে বলবো। মানি ক্যাপিটাল মার্কেট সম্পর্কে বলবো। দেন ইন্টারনালাইজেশন অফ ফাইন্যান্সিয়াল মার্কেট, এটাতে আসলে হচ্ছে কি ইন্টারন্যাশনাল যে আমার যে যে চেঞ্জেস গুলো আসছিল ফাইন্যান্সিয়াল মার্কেটে, এখানে মেইনলি এখানে এই বিষয়গুলো কভার আপ হবে। দেন ওয়ার্ল্ড স্টক মার্কেট নিয়ে কথা বলবো। দেন আমরা ডিরেক্টলি ইনডিরেক্ট ফাইন্যান্সে চলে যাব। আগে এতটুকু দেখে আছি যে আমরা কি করবো। সো প্রথমে আমাদের স্ট্রাকচার অফ ফাইন্যান্সিয়াল মার্কেটে আমরা হচ্ছে কি ডেট মার্কেট সম্পর্কে জানবো। ডেট মার্কেট বেসিক্যালি হিয়ার দ্য শর্ট টার্ম ডেট। আচ্ছা, ডেট মার্কেটে যেটা হয় যে আপনি এখানে কিছু ফাইন্যান্সিয়াল স্টক এন্ড বন্ডটাকে আপনি হচ্ছেন এখানে শেয়ার করবেন। আরো যদি আমি ডিরেক্টলি বলতে চাই, এখানে হচ্ছে গিয়ে আমাদের যেটা হবে যে আমি আমার ফার্মের যে ওনারশিপটাকে ছিল, আমার এই ওনারশিপটাকে আমি 100% ডিভাইডেড করে ফেলবো। এই যে এখানে কিন্তু ডেফিনেশন গুলো আছে। তো আমি আমার ওনারশিপটাকে 100% ডিভাইডেড করে ফেলবো। 100% ডিভাইডেড করার পরে এখানে বন্ড আর মর্টগেজ আকারে আমি আমার সেই ওনারশিপটাকে সেল করতে থাকবো। বন্ড এন্ড মর্টগেজ আকারে আমি এটাকে বলা যায় যে একটা ডেট ইনস্ট্রুমেন্ট। সো আমি এটা আকারে হচ্ছে গিয়ে শেয়ার করতে থাকবো, কাইন্ড অফ কন্ট্রাকচুয়াল আমি এগ্রিমেন্ট বলতে পারি। সো এই এগ্রিমেন্টের আকারে কি হবে যে যখন আমি আমার ধরেন আমার ওই যে বলছিলাম যে মিস্টার এর একটা ফার্ম ছিল, মিস্টার বির একটা ফার্ম ছিল যেটা $1000 সমপরিমাণ মূল্যের। এখন যদি উনি ওনার এই ফার্মটাকে মিলিয়ন অফ শেয়ার তৈরি করে, মিলিয়ন অফ শেয়ার মানে ধরেন 1000টা শেয়ার বানানো, তাহলে প্রত্যেকটা শেয়ারের দাম কত হবে? মার্কেটটার দাম ছিল হচ্ছে সরি ফ্যাক্টরিটার দাম ছিল হচ্ছে কি $1000। ফ্যাক্টরিটার দাম ছিল হচ্ছে গিয়ে $1000। সেখানে হচ্ছে গিয়ে আমি বললাম যে ওখান থেকে আমি 1000 ভাগ করবো, তাহলে 1000 ভাগ করলে পার শেয়ারের দাম হয়ে যাবে হচ্ছে কি $1। সো এই $1 করে করে যদি উনি ওনার শেয়ারটাকে সেল করে, এইটাকে আমি বলবো হচ্ছে গিয়ে দেন। এবং এটার ক্ষেত্রে যেটা হয় যে এখানে আপনাকে আমি কোনো ফিক্সড সিকিউরিটি দিব না যে আমার এত পার্সেন্ট এক বছর পর আপনাকে আমি এত পার্সেন্ট ইন্টারেস্ট রেট শেয়ার করবো। কিন্তু আপনার কি হলো, আপনি হচ্ছেন 1000 ভাগের 1 ভাগ এই ধরনের ওনারশিপের মালিক হয়ে গেলেন এই ফার্মটার, তাই না? সো হুইচ মিনস ধরেন সাপোজ আফটার এ ইয়ার যদি ওই ফার্মটার দাম হয়ে যায় হচ্ছে গিয়ে সাপোজ $3000, প্রফিট এন্ড আদার্স মিলিয়ে ফার্মটার দাম হয়ে গেল $3000, তাহলে 1000 ভাগের 1 ভাগ আপনি শেয়ারের অধিকারী। তো সেখান থেকে কিন্তু দেখা যাবে যে আপনার যে শেয়ারটা আপনি $1 পারচেস করেছিলেন, সেখান থেকে আপনি আফটার এ পিরিয়ড আপনি কিন্তু $3 করে ইনকাম করে থাকবেন। এইভাবে হচ্ছে বিষয়টা কাজ করবে, ডেট মার্কেটে এইভাবে কাজ করে। এরপরে চলে আসি, এটা হচ্ছে কি আমি এখানে ডেট মার্কেটে যে বন্ড বা সিকিউরিটি গুলো সেল করে থাকি, এটা আসলে অ্যাকর্ডিং টু দ্য ম্যাচুরিটি, অর্থাৎ কতদিন পরে হচ্ছে গিয়ে আপনাকে ও হচ্ছে গিয়ে প্রফিটটা শেয়ার করবে আপনার সাথে, বা যে সিচুয়েশনে আছে সেটা আপনাকে শেয়ার করবে। এটার উপর বেসিস করে এটাকে 3 টাইপস এ আমরা দেখি। ওয়ান ইজ স্লাইডে যাই। ওয়ান ইজ শর্ট টার্ম,
uh, which means its maturity is less than 1 year. Then হচ্ছে intermediate term, which means its maturity is more than 1 year but less than 10 year. And then হচ্ছে long term loan when the maturity is more than 10 years. So এই ক্ষেত্রে যেটা হবে যে debt market এর হচ্ছে গিয়ে আমার যেটা আমি এখানে পাবো যে এই ক্ষেত্রে আমি যে শেয়ারটা হোল্ড করলাম সেটা হচ্ছে গিয়ে 1 বছর আমি একটা প্রিফিক্স ম্যাচুরিটি পিরিয়ড থাকবে। তো যদি এটা শর্ট টার্মের জন্য নিই 1 বছর পরে আমার যা আমি ইনভেস্ট করেছিলাম ওখান থেকে আমার যা প্রফিট হলো সেটা আমাকে দিয়ে দিল। দেন 1 বছর পরে কিন্তু আমার আর কোনো আমি ওদের স্টকটা ধরে রাখতে পারবো না, বিষয়টা অনেকটা এরকম থাকে। বা লং টার্মের জন্য যদি নিই তাহলে 10 বছর পর্যন্ত আমি ধরে রাখবো, 10 বছর পর যা যা হিসাব আসবে সেখান থেকে আমাকে কিন্তু অ্যাজ এ বড়োয়ার আমাকে দিয়ে দিবে, অ্যাজ এ লেন্ডার আমাকে দিয়ে দিবে। বা ইন্টারমিডিয়েট টার্মে হলে 1 to 10 ইয়ার্স এর মধ্যে দিয়ে দিবে। এবার চলে আসি ইকুইটি মার্কেটে কি হয়। ইকুইটি মার্কেটে হচ্ছে গিয়ে মেইনলি যে শেয়ার হোল্ডারের কনসেপ্টটা আমি আপনাকে দিলাম এটা প্রপারলি কাজ করে হচ্ছে কি ইকুইটি মার্কেটে। ডেট মার্কেটে আপনি ইন্টারেস্টটা পাবেন, অর্থাৎ আপনাকে বারবার হচ্ছে কি ইন্টারেস্ট শেয়ার করবে সেটা আপনি পাবেন। কিন্তু ইকুইটি মার্কেটে যেটা হবে যে ইউ ক্যান ক্লেইম দ্য ওনারশিপ অফ দ্যাট ফার্ম, সো দ্যাট আপনাকে কিন্তু কোনো ইন্টারেস্ট অর্থাৎ একটা এখানে কোনো প্রিফিক্স পিরিয়ড থাকবে না, এখানে কোনো হচ্ছে কি ম্যাচুরিটি লেভেল থাকবে না। আপনাকে যখন ফার্ম প্রফিটে থাকবে তখন আপনার সাথে প্রফিট শেয়ার হবে, যখন ফার্মটা হচ্ছে গিয়ে লসে থাকবে তখন আপনার সাথে লস ওইভাবে শেয়ার হবে। যেমন সেম ফার্মটার কথাই যদি আমি বলি, যে ফার্মটা দিয়ে আমি এক্সাম্পল দিচ্ছিলাম ডেট মার্কেটের। সো সেম ফার্মটার কথা যদি বলি, যেটাকে আমি দেখেছিলাম যে $1000 হচ্ছে কি যেটা টোটাল প্রাইস ছিল, এবং আমি বলেছিলাম যে এই ফার্মটার প্রত্যেকটা বন্ডকে হচ্ছে কি আমি 1000 ভাগ করেছি এবং প্রত্যেকটা বন্ডের দাম হয়ে গিয়েছিল হচ্ছে কি $1, এভাবে আমি সেল করলাম। যদি আমি ইকুইটি মার্কেটে যাই তাহলে $1 পারচেস করা মানে হচ্ছে কি আমি ওই ফার্মটার 1000-এর 1 পার্টের ওনার। বা আমি যদি $50 সমান পরিমাণ শেয়ার ওন করি তার মানে হচ্ছে কি 1000 ভাগের 50% হচ্ছে কি আমি ওটার ওনার, এরকম একটা হচ্ছে কি বিষয়। এখন কোনো কারণে যদি ফার্মটার ভ্যালু টোটাল ভ্যালুটা 1000 থেকে ফল করে $500 হয়ে গেল, which means আমার কিন্তু ফার্মটা লসে আছে। তার মানে কি আমি যদি এটার 1% ওনার হয়ে থাকি ওই যে $1 সমপরিমাণ, তাহলে আমি যা ইনভেস্ট করেছিলাম সেটা কিন্তু আমি যে ইনভেস্টটা করেছিলাম এটা কিন্তু ভ্যালু কমে আসবে এবং $0.5 এটা কিন্তু পরিণত হবে। আমাকে কিন্তু সেটাই মেনে নিতে হবে এবং আমার সাথে এইভাবেই ডিভিডেন্ড যেটাকে বলছি যে আমার সাথে প্রফিট বা লস যে লস শেয়ারিংটা বলে না, মানে মেইনলি অ্যাসেট শেয়ারিং এর যে বিষয়টা যা আছে সেটা আমার সাথে শেয়ার হবে এরকম। এবং আমি চাইলে আমার ওনারশিপটা কারোর কাছে সেল করে দিতে পারি। সো আমি এক্ষেত্রে যখন ওনারশিপ সেল করতে যাবো $1 ওনারশিপ আমাকে $0.5 হাফ প্রাইসে সেল করে দিতে হবে, এই ঘটনাটা কিন্তু হবে। এখন আপনার প্রশ্ন হচ্ছে ম্যাডাম যদি আমি সেম সিচুয়েশনে আমি ডেট মার্কেটে থাকতাম তাহলে কি আমার এই যা $1 বন্ড কিনেছি বলে কি আমাকে কি এটা যেহেতু লসে আছে আমাকে কি $0.5 দিত না। ডেট মার্কেটে মজা হচ্ছে কি আপনাকে একটা আগে থেকে ইন্টারেস্ট রেটটা বলে দিবে যে এত% ইন্টারেস্ট তুমি পাবা। তো ওই আফটার ম্যাচুরিটি আপনি ওই ফার্মের কি অবস্থা ইউ ডোন্ট নো, বাট দে হ্যাভ টু পে দ্য ইন্টারেস্ট টু ইউ, এটাই হচ্ছে বিষয়। এবং যদি একটা ফার্মের কিন্তু দুই ধরনের লেন্ডারই থাকে, দ্যাট মিনস ডেট মার্কেটের জন্য থাকে ইকুইটি মার্কেটের ক্ষেত্রে থাকে। সেক্ষেত্রে আমরা সাধারণত ডেট মার্কেটে যেই লেন্ডাররা থাকে অর্থাৎ যারা টাকাটা ধার দিয়েছে উইথ ইন্টারেস্ট রেট আমরা আগে তাদের লোনটা শোধ করি, তারপরে কিন্তু কিছু বাকি থাকলে সেই ডিভিডেন্ডটা আমরা হচ্ছে কি শেয়ার হোল্ডারদের মাধ্যমে শেয়ার হোল্ডারদের কাছে সেল করি এবং সেক্ষেত্রে সেটা তখন ইকুইটি মার্কেটে আসে। সো মিস্টার বির যে ফার্মটা বলছিলাম, তো মিস্টার বির ফার্মে যদি আমি বন্ড শেয়ার করতাম, সরি আমি যে ডেট মার্কেট থেকে বন্ড বা সিকিউরিটি শেয়ার করতাম সেক্ষেত্রে আমার ম্যাচুরিটির বেসিস করে ওই সময়টা পরে মিস্টার বি আমাকে হচ্ছে গিয়ে $1000 থেকে আমি যতটুকু ইনভেস্ট করেছি সেই পরিমাণ ইন্টারেস্ট রেটটা আমাকে পে করে দিত। আর যদি আমি ইকুইটি মার্কেটে থাকতাম সেক্ষেত্রে যেটা হতো যে আমি ওনারশিপ ক্লেম করতে পারতাম এবং ফার্মটার যে অবস্থা আছে সেই অনুযায়ী আমার সাথে ওনারশিপটা শেয়ার আসতো। এরপর চলে আসি টাইপস অফ বন্ড, অর্থাৎ বন্ডটা আসলে কিভাবে ইস্যু হচ্ছে। ইন দ্য টাইম অফ ইস্যুইং ইটস অ্যাকচুয়ালি টু টাইপস হয়, one is primary market, another one is secondary market. Primary market means here the new bonds or new securities will be sold.
সো আমি কিন্তু বন্ড বা সিকিউরিটিজ এগুলো ডেফিনেশন লাস্ট ক্লাসে আমরা পড়েছি। সো ওই জিনিসটা অর্থাৎ বন্ডটা যেটা যে ফাইন্যান্সিয়াল একটা স্টেটমেন্ট, সেটা কিন্তু আমার এখানে একদম নতুন যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো আছে সেগুলো কিন্তু এখানে সেল হবে। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে যে প্রাইমারি মার্কেটে মানে অর্থাৎ একটা ফার্ম নতুন করে মার্কেটে আসলো, তখন তার যে সিকিউরিটিজ গুলো সেল হবে সেটাকে আমরা সেটা প্রাইমারি মার্কেটের আন্ডারে নতুন যে বন্ড গুলো সাধারণত সেল হয়। এবং এই ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে আমরা যে বন্ড গুলো কিনে থাকি এগুলো ম্যাক্সিমাম কেসে প্রাইমারি বন্ড হয় না, বিকজ প্রাইমারি মার্কেট থেকে আমরা পাই না। বিকজ একটা ফার্ম কবে কোথায় কখন কিভাবে আপনার সিকিউরিটি মার্কেটে আসবে ইউ ডোন্ট নো, এবং সেখানে কিছু লুপ হোল থাকে। সেই কারণে আমরা দেখা যায় যে নিউ কামার ফার্ম গুলো সম্পর্কে কিন্তু আইডিয়া জেনারেটও করতে পারে না। তো আমরা কিন্তু নিউ কামার ফার্ম গুলোর ব্যাপারে ইন্টারেস্টেড হই না। তো ওরা দেখা যায় যে নিজেরা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাধ্যমে কিন্তু দেখা যায় শেয়ারটাকে সেল করে ওরা মার্কেটে আসে এবং দেন হচ্ছে কি এখানে ডিলিংটা হয়। তো এই কারণে যেটা হয় যে প্রাইমারি মার্কেটের সেলটা কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারি যে কোথায় হচ্ছে। এরপরে আসি হচ্ছে কি সেকেন্ডারি মার্কেট। সেকেন্ডারি মার্কেটে যেটা হচ্ছে যে এই সিকিউরিটিজ গুলো হচ্ছে প্রিভিয়াসলি ইস্যুড, একদম আগে থেকে যে সিকিউরিটিজ গুলো ইস্যু করা হয়েছে এখন সেটাকে আমি রিসোল্ড করছি, যে আমার এখন দরকার নেই। যে আমি বললাম যে মিস্টার বির কোম্পানির শেয়ারটা আমি আর ধরে রাখতে চাচ্ছি না, তখন আবার নতুন করে আমি এটাকে সেল করতে চাচ্ছি, তখন আমি যে মার্কেটে এটাকে সেল করবো এটাকে সেকেন্ডারি মার্কেট। তো বাংলাদেশের বেসিসে যদি আমরা বলি, আমরা সাধারণত সেকেন্ডারি মার্কেটেই পারচেসটা বেশি করে থাকি। সেকেন্ডারি মার্কেটটার বন্ড গুলো অ্যাভেলেবেলও থাকে, ওগুলোর ইনফরমেশনও বেশ ভালো পাওয়া যায়। তো আমরা কিন্তু ওই ধরনের মার্কেটের সেলটা ওই ধরনের মার্কেটে যে সেলটা বেশি বলছি এটা হয় ওখানে। আচ্ছা, এরপরে চলে যাবো হচ্ছে যে স্ট্রাকচার অফ ফাইন্যান্সিয়াল মার্কেটে। এটা যে কথাগুলো বললাম যে দুইটা মানে প্রাইমারি মার্কেট আর সেকেন্ডারি মার্কেটের মধ্যে যে লুপহোল গুলো বললাম এগুলো নিয়ে আলোচনা করা আছে, বই একটু দেখাবো যেটা কোথায় আছে। এরপরে চলে যাই হচ্ছে গিয়ে আমরা যে সেকেন্ডারি মার্কেটের কথা বলছি, এই সেকেন্ডারি মার্কেট আবার দুই ধরনের হয়। হ্যাঁ, প্রাইমারি মার্কেট তো বললামই যে যেখানে একদম নতুন ইস্যু যে বন্ড গুলো আছে সেটাই সেল হচ্ছে, কিন্তু আমি যদি সেকেন্ডারি মার্কেটের ক্ষেত্রে যাই সেখানে আমি কিন্তু হচ্ছে গিয়ে আমি এটাকে দুই ধরনের মার্কেট পাবো। প্রথমটা হচ্ছে এক্সচেঞ্জ বা স্টক এক্সচেঞ্জ যেটাকে আমরা বলে থাকি সেটা, আর একটা হচ্ছে কি ওভার দ্য কাউন্টার যেটা কাউন্টার মার্কেট যেটা সেটা ওটিসি যেটাকে আমরা বলি ওটা পাবো। সো এক্সচেঞ্জে যেটা হবে যে এক্সচেঞ্জ বা স্টক এক্সচেঞ্জে যেটা হচ্ছে যেটা সেন্ট্রাল একটা লোকেশন থাকবে। এটা একটা মানে এখানে একটা লোকেশন থাকবে, মেইন কথা হচ্ছে এটা, যেখানে একটা প্লেস থাকবে। এটা একটা দেশের সেন্টারে সাধারণত হয়, এবং সেখানে আমার হচ্ছে গিয়ে যত ফার্ম আছে তারা একটা মানে একটা কি বলা যায় একটা মেম্বারশিপ নেয়, এবং তারা তাদের যতটুকু দরকার ফান্ড রেজ করার জন্য যতটুকু বন্ড শেয়ার করা দরকার মানে ওনারশিপ শেয়ার করা দরকার ততটুকু হচ্ছে গিয়ে তারা ওই ধরনের মার্কেটে সেল করে থাকে। তো বাংলাদেশের ক্ষেত্রে তো আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ কে বলতে পারি, চিটাগং স্টক এক্সচেঞ্জ কে বলতে পারি, যেখানে ঢাকার যতগুলো ফার্ম আছে যারা ধরেন ফান্ড রেজ করার জন্য স্টক এক্সচেঞ্জ মার্কেটে জয়েন করতে চায়, সেখানে কিন্তু তারা তাদের মানে যেটাকে বলা যায় যে বন্ডটাকে ওখানে সেল করে, এবং হচ্ছে গিয়ে বন্ডটা সেল করে এবং সেখান থেকে ফান্ডটা রেজ করে থাকে। ঠিক একইভাবে চিটাগং রিজিয়নে যেসব ফার্ম গুলো হবে তারা কিন্তু চিটাগং স্টক এক্সচেঞ্জের মাধ্যমে সেল করতে হবে। এইভাবে খুব ফেমাস কিছু স্টক এক্সচেঞ্জ আছে যেমন নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ বা টোকিও স্টক এক্সচেঞ্জ। সো ওখানে কিন্তু আমার সেকেন্ডারি বন্ড গুলোই সেল হয়ে থাকে, কিন্তু সেকেন্ডারি মার্কেটে বন্ড গুলোই সেল হয়ে থাকে, কিন্তু ওই যে বললাম যে একটা সেন্ট্রাল লোকেশন থাকে, যে ওই ইনস্টিটিউটে গেলে ওই জায়গাটাতে গেলে আপনি এই ধরনের বন্ড বা সিকিউরিটিজ গুলো খুব ডিরেক্টলি পারচেস করতে পারবেন। এবার আসে ওভার দা কাউন্টার। এখানে হচ্ছে কি এটা এখানে ডিফারেন্ট একটা লোকেশন থাকে, এবং এখানে যে আপনাকে ডিরেক্টলি যে এখানে পারচেস করতে হবে এমন কোনো বিষয়টা থাকে না। এটা এখানে ডিলার্স ডিফারেন্ট লোকেশনে থাকে, সেই লোকেশন থেকে আমরা হচ্ছে গিয়ে এখানে পারচেস করতে পারি। যা সাধারণত ট্রেজারি বিলস এন্ড আদার্স আমি এগুলা হচ্ছে গিয়ে যখন নিতে যাই তখন হচ্ছে গিয়ে আমরা সাধারণত ওভার দ্য কাউন্টার মার্কেটে যেয়ে থাকি, এবং সেক্ষেত্রে আমরা সাধারণত ওই যে বললাম যে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা কোন সেন্ট্রাল কোনো লোকেশনে এটা থাকে না, ডিসেন্ট্রালাইজ একটা বিষয় থাকে। সেখান থেকে বসে আমি আমার ঘরে থেকে বসে সেখানে কিন্তু এই সিকিউরিটিজ নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা, এরপরে আসি ম্যাচুরিটির উপর বেসিস করে আমরা যে এই যে
যেই মার্কেটেরই বন্ড বলি না কেন, আমি যে বন্ড, আমি অ্যাজ এ বড়োয়ার কথা বলছি এখন। সো আমি যখন বন্ডটাকে নিচ্ছি, মানে আমি যখন ধারটা নিচ্ছি, তখন ম্যাচুরিটির উপর বেসিস করে এবং হচ্ছে গিয়ে যে আমি কি লোনটা নিচ্ছি, আমি কি ডিরেক্টলি অ্যাসেট নিচ্ছি or ক্যাপিটাল নিচ্ছি or মানি নিচ্ছি, এটার উপর বেসিস করে আমরা হচ্ছে গিয়ে এটাকে আবার দুটো টাইপস করেছে, ওয়ান ইজ মানি মার্কেট অ্যান্ড আদার ওয়ান ইজ ক্যাপিটাল মার্কেট। এটা যেন আমি একটু বই থেকে পড়াবো। সো মানি মার্কেট এন্ড ক্যাপিটাল মার্কেট। সো মানি মার্কেটে যেটা হচ্ছে যে মানি মার্কেটে আমরা একদমই শর্ট টার্ম লোন, যেগুলো শর্ট টার্ম যে ডেট গুলো, ডেট ইনস্ট্রুমেন্ট গুলো এগুলো হচ্ছে গিয়ে সাধারণত এখানে সেল হয়ে থাকে এবং এটার ডিউরেশনটা হয় হচ্ছে লেস দ্যান 1 ইয়ার, মানে এখানে ট্রেডের বা ম্যাচুরিটির যে লেভেলটা হয় সেটা লেস দ্যান 1 ইয়ার হয়। যখনই মোর দ্যান 1 ইয়ার হয়ে যায় এবং যেখানে আমরা ডিরেক্টলি সরি আচ্ছা, যেখানে আমরা ডিরেক্টলি হচ্ছে গিয়ে ফাইন্যান্সিং, মানে আমরা ডেট সিকিউরিটিজ গুলো হচ্ছে গিয়ে আপনার সেল করছি না, উল্টো হচ্ছে গিয়ে আমরা যেটাকে বলছিলাম যে বন্ড গুলো সেল করছি, যেখানে ওনারশিপের একটা বিষয় চলে আসে, তখন কিন্তু আমরা সেখানে ক্যাপিটাল মার্কেটে যাচ্ছি। এবং ক্যাপিটাল মার্কেটে সাধারণত দেখা যায় যে ম্যাচুরিটি টাইম ফ্রেমটা মোর দ্যান 1 ইয়ার হয় এবং লং টার্ম লোন গুলো, যেগুলো লং টার্ম যে সিকিউরিটিজ গুলো যেগুলো, সেগুলো কিন্তু ক্যাপিটাল মার্কেটে আপনার হচ্ছে গিয়ে এক্সচেঞ্জ হচ্ছে। তো মানি মার্কেট অ্যাকচুয়ালি, মানি মার্কেটের কথা যদি বলি, ইটস ওয়াইডলি ইউজ মার্কেট। আমরা দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে মানি মার্কেটেই ফাংশনিংটা করে থাকি। যেমন আমরা অনেকে ক্রেডিট কার্ড হোল্ড করি, ডেবিট কার্ড হোল্ড করি। ক্রেডিট কার্ডে আমরা যে কাজটা করছি, 45 ডেজ এর জন্য লোন নিতে পারি, যেখানে পারচেস করলে 45 ডেজ এর মধ্যে পেমেন্ট করতে হয়। তো এই যে এখানে পারচেস গুলো হচ্ছে 45 ডেজ এর মধ্যে আমি আমার পেমেন্ট করে দিচ্ছি, এটা কিন্তু মানি মার্কেটের আন্ডারে যাচ্ছে। কিন্তু যদি আমি হচ্ছে গিয়ে এখন ডাচ বাংলা ব্যাংকে চলে গেলাম, ওদেরই একটা হয়তো আপনি ক্রেডিট কার্ড হোল্ড করছেন, কিন্তু ডাচ বাংলা ব্যাংকে চলে গেলেন, যে হচ্ছে গিয়ে একটা বড় ইনভেস্টমেন্ট করবেন, সেটার জন্য ওদের কাছ থেকে আপনি মানে লং টার্ম 10 ইয়ার্স এর জন্য একটা লোন নিলেন এবং সেই ক্ষেত্রে সেটা লোনটা হলো হচ্ছে গিয়ে সাপোজ আপনার কোনো অ্যাসেটের এগেনস্টে। এই যে এরকম বিশাল যখন কর্মযোগ্য হবে, তখন কিন্তু সেটাকে আমরা ক্যাপিটাল মার্কেটের আন্ডারে নিয়ে আসবো। এবার চলে যায় হচ্ছে ইন্টারনালাইজেশন অফ ফাইন্যান্সিয়াল মার্কেট। ইন্টারনালাইজেশন বলতে এখানে আসলে বোঝাচ্ছে যে যখন ফাইন্যান্সিয়াল মার্কেটের সাইজটা বড় হচ্ছে, তখন আসলে যে এই যে এতগুলো ভাগ করলাম, মানি মার্কেট, ক্যাপিটাল মার্কেট বা প্রাইমারি সেকেন্ডারি মার্কেট, বা বাংলাদেশে এক ধরনের ফাংশনিং হবে, ইন্ডিয়া তার এক ধরনের ফাংশনিং হবে। তো এই ক্ষেত্রে যখন আমরা ট্রেড, আমাদের তো গ্লোবালাইজেশনের কারণে ট্রেডটা বাড়বে। তো ট্রেডটা বাড়লে যেটা হয় যে আমাদের ইন্টারাকশন করাটা কিন্তু তখন খুব ডিফিকাল্ট হবে, যে ইন্ডিয়ার কারেন্সি সিস্টেমটা এক, কারেন্সি এক, আমাদের দেশে কারেন্সি আর এক্সচেঞ্জ রেটের বিষয় চলে আসবে। আমি এখানে লোন দিতে গেলে আমার লোন, আমি বাংলাদেশে যেভাবে লোনটা পাচ্ছি, আমি হয়তো ইন্ডিয়াতে এভাবে লোন নাও পেতে পারি। এই ক্ষেত্রে অনেক ধরনের, মানে স্পেশালি ইন্টারন্যাশনাল ট্রেড যখন আমরা করে থাকি, তখন আমরা অনেক ধরনের ডিফিকাল্টিজ ফেস করে থাকি। তো এই ধরনের ডিফিকাল্টিজ গুলো ওভারকাম করার জন্যই পরবর্তীতে দেখা যায় যে ইন্টারনালাইজেশন ইন ফাইন্যান্সিয়াল মার্কেট হ্যাপেন্স, হুইচ মিনস আমি এখানে একটা ওভারল্যাপ করেছি, মানে সেখানে একটা কমন সিস্টেমকে আমি এখানে হচ্ছে গিয়ে আমি এখানে একটা কমন সিস্টেমকে ডেভেলপ করেছি, যেটাকে আমরা ইন্টারনালাইজেশনের আন্ডারে নিয়ে আসছি। সো কমন সিস্টেমের মধ্যে আছে প্রথমে হচ্ছে ইন্টারন্যাশনাল বন্ড মার্কেট। হ্যাঁ, সো ইন্টারন্যাশনাল বন্ড মার্কেট মানে হচ্ছে কি, এখানে আমার যে কোনো ফরেন, আমি মানে ফরেন বন্ড যেটাকে বলতেছি, যে আমি একটা কোম্পানি, আমি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতে চাচ্ছি, যেমন ধরেন বাংলাদেশে ইউনিলিভারের প্রোডাক্ট তৈরি হচ্ছে, এই প্রোডাক্টটি সে হোল ওয়ার্ল্ডে সেল করতে চাচ্ছে। ধরে নিচ্ছে যে ইউনিলিভার হচ্ছে বাংলাদেশের নেটিভ কান্ট্রি, সরি নেটিভ ফ্যাক্টরি। সো ও এখন হচ্ছে গিয়ে হোল ওয়ার্ল্ডে সেল করতে যাচ্ছে। তাহলে হোল ওয়ার্ল্ডে যখন সেল করতে যাচ্ছে, তাহলে ও হচ্ছে গিয়ে এই এই ফ্যাক্টরির ওনারশিপ কিন্তু ধরেন ইউএসএও নিতে পারে, ইউকেও নিতে পারে, আর অস্ট্রেলিয়া থেকেও কোনো ইনভেস্টর নিতে পারে। তো তখন যেটা ধরেন ইউনিলিভার বা প্রাণের কথা বলি, প্রাণ তখন কি করবে, ইন্টারন্যাশনাল বন্ড মার্কেটে যাবে এবং সেখানে সে তার স্টক বা বন্ডটাকে ওখানে শেয়ার সেল করবে। তো এই যে যে বিষয়টা আসবে, সেটা হচ্ছে গিয়ে আমি এই ধরনের বন্ডসটাকে আমরা ফরেন বন্ডস বলছি।
এই ধরনের মার্কেটটাকে ইন্টারন্যাশনাল বন্ড মার্কেট বলছে এবং এটাকে আমরা ফরেন বন্ডস বলে থাকি। এবং এই ধরনের ফরেন বন্ডস এর ক্ষেত্রে যেটা হয় যে ফরেন কারেন্সি অ্যাকচুয়ালি ডোমিনেটস দ্য লোকাল কান্ট্রিজ কারেন্সি। সো ফর এক্সাম্পল আমি যদি বাংলাদেশের যে প্রাণের কথাই বললাম, প্রাণ যদি ইন্টারন্যাশনাল বন্ড মার্কেটে যে ফরেন বন্ড হচ্ছে গিয়ে সেল করে, সেক্ষেত্রে যেটা হবে যে ইন্টারন্যাশনাল কারেন্সি হুইচ ইজ ডলার উইল ডোমিনেট টাকা, এবং পারচেজিংটা কিন্তু ডলারেই হবে, আমাকে ক্যালকুলেশন গুলো ডলারে করতে হবে। আচ্ছা, সো রিসেন্ট সবচেয়ে বড় যে ইনোভেশনটা আসছে ইন ইন্টারন্যাশনাল বন্ড মার্কেট হুইচ ইজ ইউরো বন্ড, okay, or a actually common currency between the European nations. So Eurobond actually it's a very unique concept, আমি obviously বলবো, because দেখেন Eurobond থাকার বা ইউরো থাকার কারণে যেটা হচ্ছে যে আপনি লাইক হাঙ্গেরিতে গেলেও ইউরো ইউজ করতে পারবেন, জার্মানিতে গেলেও ইউরো ইউজ করতে পারবেন, ইটালিতে গেলেও ইউজ করতে পারবেন, আপনাকে বারবার এক্সচেঞ্জ করতে হচ্ছে না, এক্সচেঞ্জ রেট ধরে ধরে কারেন্সিটা চেঞ্জ করতে হচ্ছে না, একটা কমন কারেন্সি ইউজ করে আপনি বিভিন্ন দেশে ট্রেড করতে পারছেন। সো ইটস আ কাইন্ড অফ সিকিউরিটি কিন্তু আমি বলতে পারি যে যেটা দিয়ে আমি কিন্তু কমনলি ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতে পারছি। কারণ বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে যদি কোনো কমন কারেন্সি থাকতো তাহলে কি হতো যে আমাকে কিন্তু দেখেন আমাকে কিন্তু তখন এক্সচেঞ্জ রেট হিসাব করতে হতো না। ধরেন সে কমন কারেন্সির দাম হচ্ছে কি ধরেন ওটা টাকায়, তাহলে আমি জানি যে এই প্রোডাক্টের দাম বাংলাদেশে 10 টাকা, ওটা ইন্ডিয়াতে যে 10 টাকাই হবে, কারণ ওই যে বললাম কমন কারেন্সি আছে। সো কমন কারেন্সি দিয়ে আমার কিন্তু তখন এইভাবে ইন্টারন্যাশনাল আমি ট্রেডও করতে পারি, ইন্ডিয়া থেকে আমি প্রোডাক্ট পারচেস করে আনতে পারছি, কিন্তু আমাকে কিন্তু এই যে এক্সচেঞ্জ রেট গুলো চিন্তা করতে হচ্ছে না, এই বিষয়গুলো আমার এখানে কিন্তু কাজ করে। আচ্ছা, এবার চলে আসি, এখানে একটা কেস স্টাডি আছে, দ্যাট ইজ আমরা যে ইউএস এর যে কলাপসটা দেখেছিলাম, হ্যাঁ, লুজিং দেয়ার এজ। তো আমরা কলাপসটা কেন হয়েছিল, এই বন্ড মার্কেট থেকে আসলে ওদের মেইনলি কলাপসটা শুরু হয়, দেন হচ্ছে কি হাউজিং সেক্টরে ওদের এই কলাপসটা হতে শুরু করে। এটা নিয়ে একটা আলোচনা আছে, না এটা গো থ্রু করতে পারেন। সেক্ষেত্রে যেটা হবে যে আপনার একটু আইডিয়া হবে যে ইন্টারন্যাশনাল মার্কেট এগুলোতে আসলে কিভাবে কাজ করছে। আচ্ছা, তো এরপরে হচ্ছে গিয়ে ইউরো কারেন্সি, ইউরো ডলার নিয়ে এগুলো নিয়ে তো আলোচনা আছে, এগুলো রিড করবেন, জাস্ট গো থ্রু করবেন, সরি। এরপরে আমরা চলে যাব হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড স্টক মার্কেটে। তো আমরা অলরেডি হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল বন্ড মার্কেটের মধ্যে হচ্ছে গিয়ে আমরা ইউরো বন্ড সম্পর্কে জানলাম, মানে ফরেন বন্ড বুঝলাম, ফরেন বন্ড বোঝার পরে আমরা ইউরো বন্ড সম্পর্কে জানলাম। এবার আসি হচ্ছে ওয়ার্ল্ড স্টক মার্কেটে। ওয়ার্ল্ড স্টক মার্কেটের কথা আমরা মাঝে মধ্যেই শুনি, আমরা শুনি যে ওয়ার্ল্ড স্টক মার্কেট মাঝে মধ্যে ফল করলে দেখা যায় আমাদের ইকোনমিতেও এটা ইম্প্যাক্ট ফেলে, ইন্ডিয়াতেও ফেলে, মালয়েশিয়াতে ফেলে, সব দেশের ইকোনমিতে ইম্প্যাক্ট ফেলে। সো হোয়াট ইজ ওয়ার্ল্ড স্টক মার্কেট? Stock means actually it's a kind of ownership of a firm, and you are selling it at a percentage basis, and how the percentage of bond you have, the it equal the amount of ownership you owning of that factory or that company. So এই স্টক গুলো যখন হচ্ছে গিয়ে আমরা একটা মার্কেটে শেয়ার করছি, মার্কেটে সেল করছি, ওটাই তো স্টক মার্কেট ছিল। এভাবে ওয়ার্ল্ড ওয়াইড একটা স্টক মার্কেট আছে যেখানে আমার ইন্টারন্যাশনাল যে ফার্ম গুলো, ইন্টারন্যাশনাল লেভেলে যে ফার্ম গুলো হচ্ছে গিয়ে ট্রেড করছে, তাদের স্টক গুলো সেল হয়। তো সেটাই হচ্ছে ওয়ার্ল্ড স্টক মার্কেট। সো ওয়ার্ল্ড স্টক মার্কেট থেকে আপনি যখন কোনো স্টক পারচেস করবেন, হুইচ মিনস যে কোম্পানির আপনি স্টক পারচেস করছেন, আপনি কিন্তু সেই কোম্পানির তত পার্সেন্ট ওনারশিপ ওন করছেন। ফর এক্সাম্পল আপনি যদি অডির সাপোজ অডির বেশি না 1-2% ওনার স্টক আপনি যদি পারচেস করতে পারেন, তার মানে হচ্ছে অডি যে কোম্পানিটা আছে সেটা 2% ওনারশিপ আপনি হোল্ড করেন, এবং কোনো কারণে অডি যদি প্রফিটে থাকে তাহলে আপনার সাথে ডিভিডেন্ড আকারে অর্থাৎ একটা স্পেসিফিক পিরিয়ড পরে কিন্তু যখন হচ্ছে ওদের এজিএম হবে সেটার পরে কিন্তু আপনার সাথে 2% ওনারশিপ সে শেয়ার করতে বাধ্য। Okay, now let's talk about the indirect finance. The indirect finance start করার আগে এতক্ষণ পর্যন্ত আমরা direct finance এ ছিলাম, so do you have any problem from direct finance sector? আচ্ছা, আমি আমার কিছু প্রবলেম আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যে আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স যেটা বলে এই কোর্সের ক্ষেত্রে, বা আমি নিজেও যখন স্টুডেন্ট ছিলাম আমার এক্সপেরিয়েন্স গুলো যেটা বলে, প্রচুর ছোট ছোট সাব টপিক থাকে ফাইন্যান্সিয়াল মার্কেট ইনস্টিটিউট কোর্সটাতে, বা এটার কাছে রিলেভেন্ট আর একটা কোর্স আছে মানি অ্যান্ড ব্যাংকিং, যেটা আবার বিবিএ তে পড়াই। এই কোর্স গুলো অসুবিধা হচ্ছে কি খুব
বড় টপিক থাকে না, মানে যে খুব ব্রড কোশ্চেন থাকে তা না, সেমি ব্রড টাইপের কোশ্চেন থাকে এন্ড শর্ট কোশ্চেন থাকে। সো দেখা যায় কি টার্ম গুলো খুব কাছাকাছি, যে প্রাইমারি মার্কেট নিউ বন্ড ইস্যু হচ্ছে, সেকেন্ডারি মার্কেট প্রাইমারি মার্কেটে যে বন্ড গুলো শেয়ার হয়েছিল সেগুলোই আবার হচ্ছে কি ওখানে রি ইস্যু হবে। সো এই যে মানে কনসেপ্ট গুলো খুব কাছাকাছি। বা ডেট মার্কেট, ইকুইটি মার্কেট, ডেট মার্কেটে হচ্ছে গিয়ে আমি ইন্টারেস্ট শেয়ার করবো, আর ইকুইটি মার্কেটে আমি ওনারশিপ শেয়ার করবো, বা আমি দুটোর মধ্যে জাস্ট কম্পেয়ার করে করে বলছি। তো দেখেন আমি আমি কিন্তু কোনোটাই মেমোরাইজ করিয়ে দিই, আমি জাস্ট হচ্ছে গিয়ে কিছু কি কনসেপ্ট মনে রেখেছি সেটা দিয়ে কিন্তু আমি আমার আইডিয়া গুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো ফাইনালি যখন এক্সামের জন্য পড়তে যাবেন আপনাদের যেটা হবে যে এই যে ছোট ছোট টার্ম গুলো খুব ডিস্টার্ব করে, যে বুঝতে অসুবিধা হয় যে এটা আসলে কোথা থেকে কিভাবে কাজ করছে। তো এই জন্য আমি সাজেস্ট করবো হচ্ছে কি একটা ক্লাস শেষ হয়ে গেলে আজকে না হোক কালকে বসে আপনি চেষ্টা করবেন যে রেকর্ডেড ভার্সনটা একবার গো থ্রু করতে, এবং হচ্ছে গিয়ে সেখান থেকে এবং বইটা তার সাথে ধরেন আপনি রেকর্ডেড ভার্সনটা শুনছেন সাথে সাথে যদি বইটা রিড করতে থাকেন, দুটো একসাথে চলো, তাহলে দেখবেন যে আমি বলছি আমার ওটা তো শুনতেই পাচ্ছেন, তার সাথে বইয়ের সাথে আপনি একটু মিলিয়ে দেখবেন, তো দেখবেন যে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে আপনার জন্য খুব ইজি হবে স্টাডি করাটা। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন তো অনলাইন ক্লাস ছিল না, অফলাইন ছিল। আমি যেটা করেছিলাম যে আমি যে নোট গুলো কালেক্ট করতাম ক্লাসেস আর নোট করাতো, আমি দুটো একসাথে মিলে একবার করে গো থ্রু করে রাখতাম ক্লাস শেষে, সেটা আমার অবভিয়াসলি নেক্সট ক্লাসের আগে গো থ্রু করে নিতাম। সো দ্যাট আমার যেটা হতো সেটা হচ্ছে গিয়ে যে আমার কনসেপ্টটা ক্লিয়ার থাকতো, সো পরবর্তী ক্লাসে আমি কিন্তু এটা দিয়ে টিচারের সাথে খুব ভালো ধরনের ইন্টারাকশন করতে পারতাম। যেমন আমি আজকে ক্লাস নিতে যেয়ে বুঝতে পারছি যে আপনাদের কিন্তু ফার্স্ট ক্লাসে যে কনসেপ্ট গুলো আমরা পড়েছি, যে সিকিউরিটি কি, বন্ড কি, এগুলো নিয়ে কিন্তু এখনো কনসেপ্টে যথেষ্ট আমার কাছে একটু হলেও মনে হচ্ছে একটু হেজি আছে, এটা কিন্তু আরো একটু ক্লিয়ার করতে হবে। এবং লাস্ট ক্লাসে আমি বারবার বলছিলাম যে কাইন্ডলি চ্যাপ্টার 1টা গো থ্রু করবেন, বিকজ এটার একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টার রিলেটেড। এই যে আজকে যেমন ফাইন্যান্সিয়াল সিস্টেম পড়েছি, ডিরেক্ট ফাইন্যান্স, ইনডিরেক্ট ফাইন্যান্স, এটা কিন্তু আর রিপিট করবো না, পরের দিন দেখবেন যে ইনডিরেক্ট ফাইন্যান্সের উপরে আরো বড় টার্ম গুলো চলে আসবে। সো যদি রেগুলার বেসিসে এইভাবে না পড়েন, পড়াটা জমতে থাকবে, পরবর্তীতে একটা ঝামেলায় পড়ে যাবে। Am I clear to you? আর এত কষ্ট করে স্টাডি করছেন, চিন্তা করেন অনেকেই আছেন জব করেন, তারপর আজকে ফ্রাইডে, যে কি সুন্দর একটা এনভায়রনমেন্ট, মানে এই এনভায়রনমেন্টে কারো ক্লাস করতে ইচ্ছা করে? সেগুলো বাদ দিয়ে আপনি হচ্ছেন ক্লাস করছেন, বৃষ্টিটা এনজয় করতে পারছেন না, তাহলে আপনার কি উচিত? এই যে এত কষ্ট করে যেটা করছেন সেটার উপরে কনসেন্ট্রেশন দেওয়া। এন্ড অবভিয়াসলি আই এম হিয়ার ফর ইউ, আপনি যে কোনো ধরনের প্রবলেম হলে, আমি তো বারবার বলেছি আমাকে ইনফর্ম করবেন, আমি আমি আমার এন্ড থেকে 100% চেষ্টা করব আপনাকে হেল্প করতে। আমার আসলে এই ক্লাসে কোনো পুরাতন স্টুডেন্ট নাই, একজন আছেন, তো এই জন্য আমি আসলে বুঝাতে পারছি না। আমি সাধারণত স্টুডেন্ট এন্ডে থাকতে পছন্দ করি, স্টুডেন্ট এন্ড থেকে চিন্তা করতে পছন্দ করি, যেভাবে ক্লাস নিলে বা যেভাবে জিনিসটা কন্ডাক্ট করলে স্টুডেন্টদের সুবিধা হয় আমি ঠিক সেভাবে কিন্তু কাজ করি। আমার প্রিভিয়াস লাস্ট যে দুটো ক্লাস নিয়েছে, আমার মনে হয় না যে আপনাদেরকে আমি জোর করে অনেকক্ষণ ধরে রেখেছি বা অনেক কিছু পড়িয়েছি। আমার যখন মনে হয়েছে যে না আপনাদের আজকের মতো নেওয়ার ক্যাপাসিটি শেষ, আমি কিন্তু তারপরে আগাই নাই, ঠিক কি না? আমি এক্সপেক্ট করবো যে আপনারাও কিন্তু একটু স্টাডি করবেন। আচ্ছা, কথা কেউ বলে না, তাহলে আমি কি বুঝবো যে আমি কি দেয়ালের সাথে ক্লাস নিচ্ছি? সবাই কি ঘুমায় গেছেন? দেখি কাকে জিজ্ঞাসা করি। মুশফিক, আপনি কি ঘুমায় আছেন? আচ্ছা, আনসারি হচ্ছেন আনমিউট করেছেন, বলেন স্যার। ম্যাম আমরা ঘুমাই নেই ম্যাম, এই জন্য আমি বুঝতে আপনি বুঝতে পারেন আমরা জানতে আছি। আচ্ছা জি ম্যাম, শুনতেছি আপনার কথা। আচ্ছা ঠিক আছে। সো ফাইন্যান্সিয়াল মার্কেটে আমি যেটাকে যে ইন্টারন্যাশনাল যেখানে বন্ড গুলো সেল হচ্ছিল এটা নিয়ে কিন্তু আমি খুব শর্টকাটে বলে গিয়েছি। আমি একটু স্লাইডটা এই জন্য আবার ওপেন করলাম। ইন্টারনালাইজেশনে যেখানে আসবো, সো এখানে যে ফরেন বন্ডস বা ইউরো বন্ডস এগুলো নিয়ে কিন্তু শর্টকাটে আমি এখানে যেহেতু স্লাইডটা মেক করেছি এখানে শর্টকাটে জিনিসগুলো দেওয়া আছে। সো এখানে আপনি আরো একটু ইজিলি স্টাডি করতে পারবেন। আচ্ছা, এখানে ইন্টারনালাইজেশন নিয়ে ফরেন স্টক ইন্ডিকেটস এগুলো জাস্ট ছবি টবি এগুলো অত দরকার নেই। গ্লোবাল পার্সপেক্টিভ এটা নিয়ে যে একটা কেস স্টাডি বললাম, কেস স্টাডিটা স্টাডি করলে হচ্ছে গিয়ে আপনার এটা ক্লিয়ার হবে। আমি জাস্ট একটা ছোট এক্সাম্পল দিই। সাপোজ ধরেন এখন ইউরোপে আপনার হচ্ছে গিয়ে ডেনিমের চাহিদা বেড়ে গেল, ডেনিমটা কিন্তু কিনে বেসিক্যালি মেয়েরা। তো দেখা গেল ইউরোপে এবার খুব ঠান্ডা পড়লো,
ঠান্ডা পড়ার কারণে ডেনিম জিন্সের চাহিদা বেড়ে গেল। তো ইউরোপে ডেনিম জিন্সের চাহিদা বাড়লে এই কথাটা আমি কেন বলছি? ইউরোপে ডেনিমের চাহিদা বাড়া মিন্স হচ্ছে গিয়ে বাংলাদেশে ডেনিমের সাপ্লাই বেড়ে যাবে, কারণ আমরা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল যে ট্রেডের মধ্যে আছি। তো এখন ডিমান্ড বাড়লো হচ্ছে গিয়ে জার্মানি আর হাঙ্গেরিতে, অথচ প্রোডাকশন বাড়লো হচ্ছে গিয়ে বাংলাদেশে। এটা কিভাবে হচ্ছে? বিকজ ওয়ার্ল্ড ইকোনমিটার মানে প্রত্যেকটা কান্ট্রির ইকোনমি একটা আর একটার সাথে ইন্টার রিলেটেড। এখন এই গ্লোবালাইজেশনের যুগে এরকম হয়েছে বিষয়টা। সো এই কারণে যখনই আমার হচ্ছে গিয়ে ওই কোন কান্ট্রি ডিমান্ড বেড়েছে, সেটাকে কম্পেয়ার করার জন্য আমি কিন্তু সাপ্লাই বাড়াচ্ছি। আবার ধরেন হচ্ছে গিয়ে যেমন এখন যদি আজারবাইজান বা হচ্ছে গিয়ে আর্মেনিয়াতে যুদ্ধ হয়, সেক্ষেত্রে বেনিফিটেড কিন্তু ইউএসএ হবে, কারণ আর্মেনিয়াতে যখনই যুদ্ধ হবে এটার জন্য ওদের আর্মস ডিল করতে হবে। আর্মসটা প্রোডাকশন কে করে? ইউএসএ প্রোডাকশন করছে, তো ইউএসএ কিন্তু এখানে বেনিফিট। তো যত যুদ্ধ হবে তত হচ্ছে ইউএসএ বেনিফিটেড হবে। আমি আসলে এখানে বোঝাতে যাচ্ছিলাম যে ওয়ার্ল্ড প্রত্যেকটা ইকোনমির সাথে আরেকটা ইকোনমি হচ্ছে ইন্টার রিলেটেড, এবং এই রিলেশনশিপের উপর বেসিস করে কিন্তু আমাদের যে গ্রোথ যেটা সেটা ডিপেন্ড করে। সো ইউএস এর কথাই আসি। ইউএস এ যখন 2007 এ একটা কলাপস হওয়া শুরু করে, ওদের প্রথমে কলাপসটা হওয়ায় শুরুই করা হচ্ছে স্টক মার্কেটে। মানে ওই যে মার্কেটে আপনি একটা ফার্মের ওনারশিপ গুলো সেল করছেন, সিকিউরিটিজ গুলো সেল করছিলেন, যে যেখানে আপনাকে একটা গ্যারান্টি দিচ্ছি অন দ্য অ্যাসেট, দ্যাট ইজ আফটার আ সার্টেন পিরিয়ড অফ টাইম আই উইল শেয়ার মাই প্রফিট উইথ ইউ। এখানে কিন্তু কোনো ইন্টারেস্ট শেয়ার করো না, বা ফার্মটা যে পরিমাণ শেয়ারে প্রফিট আছে সেই প্রফিটটা শেয়ার করি। ইন দ্য সেম ওয়ে যদি ফার্মটা প্রফিটে না থাকে তাহলে কিন্তু লস হিসেবে আপনার যে বন্ডের যে প্রাইস সেটা কিন্তু সেই পার্সেন্টেজ কমেও আসবে। তো প্রথমে ইউএসএ তে এটা যেটা হলো যে ইউএসএ তে একটা শ্যাডো ইকোনমি আমি এটাকে বলতে পারি, যে ইউএসএ তে মানুষজন যেটা করে আর্ন করার আগে আপনার হচ্ছে কি লোন করে করে কিনে ফেলে, মানে ইনস্টলমেন্টে পে করবে, বিষয়টা অনেকটা এরকম থাকে। তো ধরেন একটা গাড়ি কিনতে যাচ্ছে, গাড়ি কেনার জন্য ওদের কোনো প্রকার কোনো ডাউন পেমেন্ট দিতে হয় না। ওর যদি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট স্যালারি থাকে, ও অলরেডি গাড়িটা পারচেস করে ফেলতে পারবে, তারপরে মান্থলি ইনস্টলমেন্টের মাধ্যমে পেমেন্ট করবে। বিষয়টা অনেকটা এরকম হয়ে যায়। যে ধরেন আমি হিসেব করলাম যে আমার ইয়ারলি ইনকাম হচ্ছে সাপোজ 10 লাখ টাকা। সো আমি একটা গাড়ি কিনতে যাচ্ছি যেটার দাম হচ্ছে গিয়ে 20 লাখ টাকা, তার মানে আমার 2 বছরের ইনকামের সমান। আমাকে কোম্পানি আমাকে অফার করলো এইভাবে যে তুমি যদি মান্থলি 50,000 টাকা করে ইনস্টলমেন্ট দাও, তাহলে হচ্ছে গিয়ে 3 বছর পর গাড়িটা তোমার হয়ে যাবে। তা আমি হিসেব টিসেব করে দেখলাম মান্থলি 50,000 টাকা ইনস্টলমেন্ট দেওয়া আমার পক্ষে পসিবল। সো আমি গাড়িটা কিনে ফেললাম। অর্থাৎ একবারে কিন্তু আমাকে গাড়ির যে দাম সেটাও দিতে হচ্ছে না, জাস্ট মাসে মাসে কিছু টাকা পেমেন্ট করে 3 বছর পরে আমি ওনারশিপ পাচ্ছি। তো ইউএসএ তে এই ধরনের পারচেজ, যেটা ইনস্টলমেন্টে যেটা পারচেজ বা লোন করে, যেটা ক্রেডিট কার্ডের এগেনস্টে যে মানে স্যালারির এগেনস্টে বা প্রোডাক্টিভিটির এগেনস্টে যে লোন গুলো, এগুলো খুব বেশি চলে। সো ঠিক একইভাবে ওদের হাউজিং যেটা, মানে ওরা যে ফ্ল্যাট ওন করে সেটা ওরা সেম ওয়েতে পারচেস করে। ওদের দেখা যায় যে হাউস মেক করা থাকে সেটা ওরা পারচেস করে। তো সেক্ষেত্রেও কিন্তু একবারে পেমেন্টের কোনো বিষয় নেই। বাংলাদেশে এটা খুব কম, এই জন্যই বলে নিচ্ছি। সো একবারে পেমেন্টের কোনো বিষয় নেই, মান্থলি ইনস্টলমেন্টের মাধ্যমে করে থাকে। তো হঠাৎ করে যেটা হলো 2007 এ ফাইন্ড আউট বড় বড় কোম্পানি তারা হচ্ছে এই ধরনের, ধরেন আমরা এর একটা অনেকগুলো বড় কোম্পানি, ধরেন আমি সাপোজ ধরে নিন সেটা কার কোম্পানির কথা বলি, ফক্সওয়াগন, হ্যাঁ, তারা হচ্ছে গিয়ে কার সেল করে। তারা এরকম থাউজেন্ডস অফ কাস্টমারের কাছ থেকে ইনস্টলমেন্ট নিচ্ছে, কিন্তু ইনস্টলমেন্ট নিয়ে সেই টাকাটা কি মানে ইনস্টলমেন্ট নিচ্ছে এবং সেটার কথা কি যে তাহলে 1 বছর পর একটা কার ওকে সেল মানে ওর কাছে দিয়ে দিবে, কিন্তু তারা ওই ধরনের প্রোডাকশনে যায় না। অর্থাৎ আমি টাকা নিয়েছি ঠিকই, কিন্তু সেই টাকাটা আমি প্রোডাকশনে ইউজ না করে, অর্থাৎ গাড়ি তৈরি না করে টাকাটা হারায় গেছে আমার ইকোনমি থেকে কোথাও কোনো একটা কারণে, ধরেন ওন কনজাম্পশনে আমি ইউজ করে ফেলেছি। যারা ওনার ছিল কোম্পানির এইভাবে ইউজ করে, এইভাবে ওদের অনেকগুলো বড় বড় কোম্পানির এই ধরনের ঝামেলাগুলো সামনে চলে আসে, যে তারা যে টাকাটা হচ্ছে কি ইনভেস্ট করার কথা, মানে যে টাকাটা ইনস্টলমেন্ট হিসেবে নিয়েছে, যেটা কিনা নতুন প্রোডাকশন ইনভেস্টমেন্ট করার কথা ছিল, তারা সেটা না করে এই টাকাটা অন্য কোথাও ইনভেস্ট করেছে যেখানে তারা লসে পড়ে গেছে। এটা বেসিক্যালি হাউজিং সেক্টরে হয়েছিল। হাউজিং দেন মনে হয় আমি আমি যদি ভুল না করি স্টক মার্কেটে এটার এফেক্ট পড়ে। এই কারণে যেটা হয় যে বড় বড় কোম্পানিগুলো স্টকের প্রাইস, স্টক মার্কেটে ওদের যে বন্ড বা সিকিউরিটিজ যেগুলো ছিল সেগুলোর প্রাইস কমতে থাকে।
দাম কমতে থাকে, মানুষজন ওদের সিকিউরিটিজ আর কেনার ইচ্ছা প্রকাশ না করে, কারণ সেটা চিন্তা করলো যে আমি যত ইনভেস্ট করি না কেন এই টাকাটা ওনারা তুলে ফেলছে, এবং এই ফান্ডটা রেজ করে তাদের যেখানে প্রোডাকশন বাড়ানোর কথা ওনারা সেটা না করে এটা হয়তো পার্সোনাল কনজাম্পশনে ইউজ করছে। একটা ডিসস্যাটিসফ্যাকশন অ্যারাইজ হচ্ছে এবং হচ্ছে গিয়ে একটা ট্রাস্ট ইস্যু চলে আসছে। এইভাবে দেখা যায় কি ওদের বড় বড় কিছু কোম্পানি শাট ডাউন হয়ে যায়। এখন ওই বড় বড় কোম্পানি ওরা তো ওই যে বললাম ওয়ার্ল্ড স্টক মার্কেটে কাজ করতো, তার মানে ওইখানে বন্ড আমি বাংলাদেশ থেকেও কিনতে পারি, ইন্ডিয়া থেকেও কিনতে পারি, হংকং থেকে বসেও কিনতে পারি। সো ওভারঅল দেখেন বাংলাদেশে ধরেন বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ভক্সওয়াগনের শেয়ার হোল্ডার ছিল, যখন ভক্সওয়াগন বসে গেল মানে ওদের টাকার হদিস নেই, তার মানে ওই কোম্পানিটা কি বাংলাদেশে বসে গেল না? তারা জানেন বাংলাদেশে প্রাণ কোম্পানি শেয়ার হোল্ডার ছিল, সাপোজ তারা প্রাণ কোম্পানি যদি ওদের ক্যাপিটাল হারায় ফেলে, মানে যে টাকাটা ইনভেস্টমেন্ট করা ছিল সেই টাকাটা না পায়, তাহলে কি হবে? প্রাণ কোম্পানি তাদের আর বাংলাদেশে হচ্ছে গিয়ে তাদের অপারেশন মানে তাদের যে অপারেশন আছে মানে পুরোটা চালানোর জন্য সেটা বন্ধ হয়ে যাবে। তো বন্ধ হওয়ার কারণে কি হবে? বাংলাদেশে ঠিকঠাক মতো বিজনেস করতে পারবে না, বাংলাদেশে যে পরিমাণে এমপ্লয়ি তাদের ছিল তাদের মধ্যে ছাঁটাই করতে হবে, বাংলাদেশে এটা ইম্প্যাক্ট করবে, সেভাবে হংকং এ ইম্প্যাক্ট করতে হবে, ইন্ডিয়াতে ইম্প্যাক্ট করতে পারে। এবার তো একটা কোম্পানি বসে যায় না, বেশ বড় বড় অনেকগুলো কোম্পানি বসে যায়। তো এই বসার কারণে এখানে ইউএসএ তে যেমন একটা ইম্প্যাক্ট ফলে বা পড়ে, ওভারঅল ইকোনমি মানে ওয়ার্ল্ড ইকোনমিতে একটা ইম্প্যাক্ট, যদি বাংলাদেশে এটা ইম্প্যাক্ট কম ছিল তখন ওই সময় বাংলাদেশ আসলে ওয়ার্ল্ড স্টক মার্কেটে অত বেশিটা ইনভলভ ছিল না। সো এটার ইম্প্যাক্টটা ইউএস এর ইকোনমিতে এমন পড়েছিল, মোর দেন 60% পিপল আর জবলেস ইন দ্যাট টাইম, এবং অনেক মানুষই তখন মানে যারা দেখা যাচ্ছিল যে সিটিজেনশিপ নিয়ে গেছে তারা কিন্তু ব্যাক করে আসছে এই যে এই সিচুয়েশনের কারণে। এবং এটা ওরা বলে যে স্টার্ট হয় হচ্ছে গিয়ে আপনার 9/11 এর পরে, ওই যে ওটার নাম জানি কি, টুইন টাওয়ারে যে হামলাটা হয়, হ্যাঁ টুইন টাওয়ারে হামলা হওয়ার পরেই ওরা বলে যে ওদের ইকোনমিতে একটা বড় ধরনের ধাক্কা আসে, এবং সেখান থেকে আসলে নতুন করে রিইনভেস্টমেন্ট হতে চায় না, নিউ টেকনোলজি সেভাবে আসে নাই। তো এই রিজন গুলো দিয়ে ওরা বলে যে দ্যাটস দ্য রিজন ফর ডিক্লাইন ইন ইউএস ক্যাপিটাল মার্কেট, এবং পরবর্তীতে এটা ইম্প্যাক্ট অন দ্য ওভারঅল ওয়ার্ল্ড ইকোনমি। বিষয়টা অনেকটা এরকমই ছিল। সো এবার আমরা কনসেন্ট্রেশন দিব হচ্ছে গিয়ে the financial structure of indirect finance in the financial structural system. So in indirect finance, from the lender side, the extra fund will go to the borrower side through the financial intermediates. So here financial intermediates means bank and other non-financial institutes. So bank এবং other যে non-financial institute আছে সেটার মাধ্যমে যদি একজন লেন্ডারের কাছ থেকে একজন বড়োয়ারের কাছে, অর্থাৎ যার কাছে অতিরিক্ত অর্থ আছে তার কাছ থেকে যার কাছে নাই কিন্তু সে ইনভেস্ট করতে চায়, এই ধরনের এক জায়গায় যদি ফান্ডটা ট্রান্সফার হয়, this system is called indirect finance. So ইনডিরেক্ট ফাইন্যান্স হচ্ছে যেটাকে বলছিলাম যে আমার এখানে যেটা হচ্ছে যে সেভার, যারা সেভার আর যারা লেন্ডার হয় তাদের যেটা হয় যে তাদের কাছে অতিরিক্ত অর্থ থাকে। সাপোজ আপনি এখানে একজন ইন্ডিভিজুয়াল এবং আপনার অতিরিক্ত আপনি ধরেন ইয়ারলি আপনার আর্নিং হচ্ছে গিয়ে সাপোজ 1 লাখ টাকা, ইয়ারলি আপনার আর্নিং হচ্ছে 1 লাখ টাকা, করেছে না, আপনার ইয়ারলি আর্নিং হচ্ছে 1 লাখ টাকা, and your expenditure is 80,000 টাকা per year. So 80,000 টাকা আপনার এক্সপেন্ডিচার হলে আপনার কাছে অতিরিক্ত কতটুকু টাকা থাকলো? 20,000 টাকা। এখন এই 20,000 টাকা দেখেন আমাদের দেশে তো সিকিউরিটি নেই, আমি কি করলাম এটাকে আমি ব্যাংকে সেভ করে রাখলাম। সো ব্যাংকে আমার অতিরিক্ত 20,000 টাকা রাখা আছে। এবার আসি যে মিস্টার বি আর একজন পার্সন আছে, তার একটা নতুন ইনভেস্টমেন্ট করা দরকার, সেটার জন্য হচ্ছে কি ওনার 10,000 টাকা প্রয়োজন। তো সে কি করলো, তার কাছে এই ধরনের অর্থ নাই, তো সে ব্যাংকে চলে গেল এবং ব্যাংকে যে এই যে আপনি যে 20,000 টাকা সেভ করে রেখেছিলেন সেখান থেকে 10,000 টাকা ব্যাংকের থ্রুতে লোন করবে। তাহলে এই যে দেখেন এখানে ব্যাংক ওয়ার্ক অ্যাজ এ মিডল ম্যান, এন্ড এই মিডল ম্যান আপনাকে যেটা করলো যে আপনি অ্যাজ এ সেভার হু হ্যাজ এক্সট্রা অ্যাসেট, তার কাছ থেকে হচ্ছে কি এই ব্যাংকের থ্রুতে ট্রান্সফার করে আপনি যে এমনি বড় আর যিনি হু ওয়ান্টস ইনভেস্ট মোর তার কাছে চলে আসলো। তো দিস সিস্টেম ইজ কল্ড ইনডিরেক্ট ফাইন্যান্স। ইনডিরেক্ট ফাইন্যান্সে সাধারণত মিডল ম্যান হিসেবে আমি সেখানে ব্যাংক আর আদার নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট দেখতে পাবো। নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট মিনস এখানে আপনার ডিরেক্টলি হচ্ছে কি ওরা ডিপোজিট কালেকশনে যায় না,
কিন্তু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বা ব্যাংকে আমরা সাধারণত ডিপোজিট কালেকশনটা দেখতে পাই। ওকে, তো এরপর চলে আসি হচ্ছে গিয়ে হোয়াটস দ্য প্রাইমারি গোলস ফর দিস financial intermediate. So the primary goals for financial intermediates is to moving the funds from lender to borrower, then actually create the security market or finance market, and in a security market they actually sell the stock. দেন অ্যাকচুয়ালি এখানে হচ্ছে গিয়ে এই যে আমি যে ট্রানজিশন কস্ট আছে, আচ্ছা ট্রানজিশন কস্ট কি আগে এটা একটু বুঝে আসি, তারপর আমি এগুলা নিয়ে আলোচনা করব। আচ্ছা, ট্রানজিশন কস্ট বলছে যে এই যে আমি বললাম যে আমার কাছে আমি বছরে 1 লাখ টাকা আর্ন করি, 80,000 টাকা স্পেন্ড করে 20,000 টাকা সেভ হচ্ছে। এখন এই সেভিংসটা আমি ব্যাংকে রাখলাম। আপনি ব্যাংক থেকে টাকাটা যখন লোন নিচ্ছেন, সাপোজ লোন নিচ্ছে হচ্ছে নাসিম, তো নাসিম যখন টাকাটা লোন নিচ্ছে তখন হচ্ছে গিয়ে এখানে ওকে কিন্তু এটা চিন্তা করতে হবে যে মানে সরি ব্যাংক এখানে যেটা চিন্তা করবে যে সেটা হচ্ছে যে আমার এখানে আমি যে আমার টাকাটা এখানে রেখেছি এখানে আমার একটা কস্টিং আছে। কস্টিং বলতে বোঝাচ্ছি যে আমার কাছ থেকে টাকাটা নেওয়া হচ্ছে গিয়ে ব্যাংকে আমাকে কিন্তু রিটার্ন দিতে হবে। ঠিক একইভাবে নাসিম যখন ব্যাংক থেকে টাকাটা লোন নিবে নাসিমেরও কিন্তু নাসিমকে ইন্টারেস্ট শেয়ার করতে হবে এবং ইন্টারেস্ট শেয়ার করার সাথে হচ্ছে গিয়ে এখানে একটা রিস্ক, ব্যাংক কিন্তু একটা রিস্ক নিচ্ছে আপনার কাছ থেকে, যে এই রিস্কের পরে হচ্ছে গিয়ে আচ্ছা আমি একটা জিনিস ভুলে গিয়েছি, একটু ইন্টারাপ্ট করি। আমাদের ক্লাস টাইমিংটা কয়টা থেকে কয়টা? 2:15 থেকে কয়টা? 4:45 না? 4:45 না 4:30? আই ফরগট। ম্যাম 4:45, 4:45। আচ্ছা ঠিক আছে। সো দেন হচ্ছে গিয়ে এই যে নাসিমকে আবার যখন আমি লোন দিচ্ছি অ্যাজ এ ব্যাংক, তখন কিন্তু আমাকে চিন্তা করতে যে নাসিম লোনটা রিপে করবে কি করবে না, এই ধরনের কিন্তু বিষয়গুলো থাকে। ওভারঅল দুই পাশ থেকে কিন্তু আমি রিস্কটা নিচ্ছি, যে আমার কাছ থেকে ব্যাংক যখন সেভিংসটা নিচ্ছে আমাকে প্রফিট শেয়ার করবে, ইটস আ কাইন্ড অফ রিস্ক এন্ড এটার একটা কস্টিং আছে। ঠিক একইভাবে নাসিমকে যখন লোনটা দিচ্ছে নাসিমের কাছ থেকে আবার লোনটা কিন্তু আপনার ব্যাক করতে হবে, সেটাও কিন্তু একটা রিস্ক। এই যে রিস্ক টেকিং, এই যে ট্রানজিশন, অর্থাৎ আমার কাছ থেকে নিয়ে থ্রু ব্যাংকের মাধ্যমে আমি নাসিমের কাছে টাকাটা পাঠিয়ে দিলাম, এই যে ট্রানজাকশনটা হলো এই কস্টিংটাকে আমরা বলছি হচ্ছে কি ট্রানজাকশন কস্ট। এখন বিষয় হচ্ছে গিয়ে যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট মেক্স প্রফিট বাই রিডিউসিং দ্য ট্রানজাকশন কস্ট। এই কস্টটা যত কম হবে তত বেশি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট প্রফিট মেক করবে। হাউ? সাপোজ ধরেন আমি এখন একটা টিভিতে একটা অ্যাড দেখলাম, টিভিতে অ্যাড দিতে অনেক টাকা খরচ হয়, পেপারে একটা অ্যাড দেখলাম যে যেখানে ডাচ বাংলা ব্যাংক লিখেছে যে 10 বছরে দ্বিগুণ লাভ। আমি দেখলাম যে আমার টাকা যদি আমি 100 টাকা রাখি 10 বছর পর এটা 200 টাকা হয়ে যাবে। ডাচ বাংলা ব্যাংক এরকম অফার করছে, কিন্তু এই 10 বছরের মধ্যে আবার আমি আমার টাকাটা তুলতে পারবো না, শর্ত আছে। কিন্তু আমি তো আর ওটা বুঝলাম না, আমি দেখলাম যে 10 বছরে দ্বিগুণ লাভ। এটা দেখে আমার কাছে ডাচ বাংলা ব্যাংকের আসতে হয় না, ওদের মার্কেটিং অফিসারকে পাঠাতে, আমি নিজেই ডাচ বাংলাতে যাই আমার কিছু অ্যাসেট দিয়ে আসলাম, মানে আমার কিছু টাকা সেভ করে আসলাম। তো এখানে কি হলো, ডাচ বাংলা ব্যাংকের ওই যে আমার কাছে মার্কেটিং অফিসার পাঠাতে হতো বা অনেক কিছু কাজ করতে হতো, সেগুলো অনেকটা কমে আসলো না? তো সেখানে কিন্তু ডাচ বাংলা ব্যাংক অলরেডি কিছু ট্রানজাকশন কস্ট লো করে ফেলতে পারলো। ইন দ্য সেম টাইম ডাচ বাংলা ব্যাংক আর একটা অফার দিল, যেমন আমি কয়েকদিন ধরে ডিবিবিএল এর একটা অ্যাড দেখি, সেটা দেখে চিন্তা করেছে যে ডাচ বাংলা ব্যাংক অফার দিয়েছে যে এসএমই লোনের মধ্যে সর্বনিম্ন লোন দিচ্ছে, বললো কি যে 8.5% দিবে, আর নতুন লোনের ক্ষেত্রে 8.5%, ওখানে আবার শেষে একটু বলে দেন নতুন লোনের ক্ষেত্রে 8.5%, পুরাতন লোনের ক্ষেত্রে 9%, মানে রিপারচেসমেন্ট না কি জানি এরকম একটা বলে। আচ্ছা আমি কি বুঝলাম, আসলে আসে বাংলাদেশ ব্যাংকের কথা, বাংলাদেশ ব্যাংকই বলে দিয়েছে এখন ডাবল ডিজিটে কোনো লোন দেওয়া যাবে না, অর্থাৎ আপনি যখনই লোন দিবেন সেটা নিয়ে ইন্টারেস্ট রেটটা ডাবল ডিজিটে যাইতে পারবে না। তার মানে যে কোনো কমার্শিয়াল ব্যাংকে এই সিঙ্গেল ডিজিটে থাকতে 9% এর আশেপাশে ওরা আছে। তো তার মানে ডিবিবিএল কিন্তু নতুন করে কোনো যে লোনের পার্সেন্টেজ কমিয়ে দিয়েছে তা কিন্তু না, ও জাস্ট হচ্ছে কি ওই জিনিসটারই মার্কেটিং করছে। তো এই ক্ষেত্রে কি হবে, আর যারা আমরা ইনভেস্টর,
আমরা নিশ্চয়ই নতুন করে ইনভেস্ট করতে যাব না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা রিইনভেস্টরই হয়ে যাই। আগে কোথাও লোন করেছি, সেটার হয়তো লস করেছি, করার পর আবার নতুন করে কিছু করতে চাচ্ছি, সেখান থেকে কিন্তু আমরা সেটা আমি কি করবো, এই অ্যাড দেখে আমি কিন্তু খুশি খুশি মনে ডাচ বাংলা ব্যাংকের লোন নিতে চলে যাব। তো যেখানে ডাচ বাংলা ব্যাংকের নিজের আমার কাছে আসা দরকার ছিল যে স্যার লোন নেন, সেটা না করে আমি নিজেই গেলাম, তাহলে ওর এবার ট্রানজেকশন কস্ট কমে আসলো না? সো এইভাবে যখন ট্রানজেকশন কস্ট কমে, ইন ইন মিন টাইম ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটস বা ব্যাংক গুলো যদি বলেন বা আদার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট যদি বলেন, তারা কিন্তু প্রফিটটা মেক করে। আচ্ছা, এখন আসি হচ্ছে গিয়ে ম্যাডাম, এখানেও তো একটা লুপ হোল আছে যে আপনার কাছ থেকে টাকা নিল, ওখানেও তার থেকে ইন্টারেস্ট দিতে হবে, আবার যাদের কাছ থেকে লেন দিল তারাও তো খুব বেশি যে ইন্টারেস্ট পে করছে তা না। তাহলে আসলে ব্যাংক প্রফিটটা মেক করে কিভাবে? এই একটা কথা কিন্তু বলে দিয়েছে যে রিডিউসিং দ্য ট্রানজেকশন কস্ট বাই ডেভেলপিং দ্য এক্সপার্টিস এন্ড টেকিং দ্য অ্যাডভান্টেজেস ইকোনমিক অফ স্কেল। ইকোনমিক অফ স্কেল বলতে বোঝায় যে আমি লার্জ স্কেলে প্রোডাকশনে যাব, সো দ্যাট আমার পার ইউনিট কস্টিং কমে আসবে। মানে পার ইউনিটের জন্য আমার যে ইনভেস্টমেন্ট ছিল, দেখা যাবে যে সেটা থেকে যে প্রফিটটা পাচ্ছি সেটার থেকে বেশি হবে, প্রফিটটা তার থেকে বেশি হবে, তখন আমি এটাকে বলি ইকোনমিজ অফ স্কেল। তো এটা কিভাবে হচ্ছে? এটা হচ্ছে গিয়ে ধরেন আমার কাছ থেকে যখন লোন নিচ্ছে, ফার্স্ট অফ অল আমাকে তো ও ডাকতে হয় না, আমি নিজেই ডাচ বাংলাতে গিয়েছি। ঠিক একইভাবে যিনি লোন নিচ্ছেন তিনিও ডিপিবিএল একা একাই গেলেন। এখন আমাকে যখন আমার কাছে যখন টাকাটা নিচ্ছে, আমাকে ইন্টারেস্ট দিচ্ছে হচ্ছে 4.5%। আমাকে বলে আফটার এ ইয়ার ইউ উইল গেট 4.5% ইন্টারেস্ট। কিন্তু যিনি লেন্ডার তাকে দিল 4.5%, আর কিন্তু যিনি বড়োয়ার জাস্ট ব্যাংকের থ্রুতে গেল বলে বড়োয়ারকে আপনার এখানে ইন্টারেস্টটা দিতে হবে হচ্ছে কি 9.5%, which means আমার ডাবল। তাহলে কি এই যে মাঝখান দিয়ে যে ইয়েটা হলো, এটাই ব্যাংকের প্রফিট। আমার টাকা ইউজ করছে, ব্যাংকের তো নিজের টাকা না, আমার টাকা ইউজ করে অন্য একজনের কাছে লোন দিচ্ছে, কিন্তু রিটার্নটা ডাবল হয়ে যাচ্ছে। সো আমি 1,00,000 টাকা যদি লোন 1,00,000 টাকা সেভিংস করে রাখি, 1,00,000 টাকা 1 বছর পর আমাকে 4,500 টাকা হচ্ছে গিয়ে ব্যাংক ইন্টারেস্ট দিবে। কিন্তু ঠিক এই 1,00,000 টাকায় কিছু না করে আরেকজনের কাছে যখন ডিবিবিএল লোন দিচ্ছে, তখন সেখান থেকে সে 9,500 টাকা প্রফিট পাবে, এক্সট্রা যে ইন্টারেস্ট আছে সেটা পে করবে। তাহলে ডিবিবিএল কি করবে, 9,500 থেকে আমাকে 4,000 দিয়ে দিল, বাকি 4,500 তো ডিবিবিএল এ কিছু না করেই প্রফিট। তো এটা তো আমি একজনের কথা বললাম, এভাবে লার্জ স্কেলে মানুষ লোন নিবে, তাহলে এইভাবে গুলো কিন্তু ব্যাংক গুলো চলবে। এখন আপনি এখন হয়তো খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন, ম্যাডাম এইভাবে চিন্তা করলে তো আসলে নতুন ইনভেস্টমেন্টে আমি যেতে পারবো না, কারণ আমাকে এই পরিমাণ লোন যদি দিতে হয় তাহলে তো আমার জন্য লস। কিন্তু না, এখন ধরেন যিনি লোন নিচ্ছে তাকে বছরে 9,500 টাকা ইন্টারেস্ট পে করতে হচ্ছে। আমি ধরে নিলাম উনি পার মান্থে প্রফিট মেক করে 1,00,000 টাকা ইনভেস্ট করে পার মান্থে উনি প্রফিট মেক করে 2,000 টাকা। এখন যখন উনি ইনভেস্ট করার জন্য খুঁজছিল, ওনার 1,00,000 টাকা ইনভেস্টমেন্ট করার মতো কোনো অ্যাবিলিটি ছিল না, কোনো অ্যাসেটই ছিল না, কিন্তু ডিবিবিএল তাকে 1,00,000 টাকা দিয়েছে। সো 1,00,000 টাকা দিয়ে সে দেখা গেল প্রতি নিজের কোনো টাকাই নাই, ডিবিবিএল থেকে টাকা নিল এবং 1,00,000 টাকা ইনভেস্ট করে সে পার মান্থে 2,000 টাকা করে প্রফিটও পাচ্ছে। মানে তার ওই যে রেভিনিউ আসছে তার সেলস থেকে। তাহলে বছরে কত হচ্ছে? বছরে 24,000 টাকা। 24,000 থেকে 9,500 টাকা দিলেও তো তার প্রফিট থাকে, বুঝতে পারছি? এই সিচুয়েশন গুলো সাধারণত যখন অ্যারাইজ অ্যাজ এ বড়োয়ার, তখন কিন্তু তারা লোন করে। ঠিক একইভাবে লেন্ডার সে দেয় হচ্ছে কি, আমার 1,00,000 টাকা বাসায় পড়ে থাকতো, তো 1,00,000 টাকা বাসায় পড়ে থাকা থেকে আমি ব্যাংকে রেখেছি, কিছু হলেও তো প্রফিট পাচ্ছি, ওখান থেকে আমিও দিলাম এবং ব্যাংকই মাঝখানে বিজনেস করে নিচ্ছে। ওকে, সো এরপরে হচ্ছে গিয়ে দেন আমরা যেটা চলে যাই যে আমরা সবসময় দেখবেন যে আমরা এখন ট্রানজেকশনটা ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটস এর মাধ্যমে করে থাকি, বিকজ এখানে একটা লিকুইডিটি সার্ভিস থাকে। লিকুইডিটি সার্ভিস মিন্স হোয়েন আই ডিপোজিট এনিথিং, আমার একটা কিন্তু অ্যাকাউন্ট থাকে এবং আমি ওই অ্যাকাউন্টের থ্রুতে আই এম এনাবল টু পে এনি বিলস ভেরি ইজিলি। লাইক আমি এখন যদি আমার ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট থাকে বা আমার যদি বিকাশ থাকে, বিকাশ দিয়ে আমি বাসায় বসে ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, মোবাইল বিল সব দিয়ে দিতে পারছি। সো আমার এটা কিন্তু আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট। সো এই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমি লিকুইড মানে হচ্ছে কি আমি আমার অ্যাসেটটাকে যে কোনো সময় কারেন্সিতে মানে মানিতে ট্রান্সফার করে নিতে, সেটা করতে পারছি এবং বিলটা খুব ইজিলি পেমেন্ট করতে পারছি। সো এই সার্ভিসের জন্য কিন্তু আমরা দেখা যায় যে আমরা আমরা কিন্তু ব্যাংকে যাচ্ছি।
আচ্ছা, আর একটা বিষয় যেটা হয়ে যাচ্ছে যে আমি আবার সেটাকে কিন্তু যে কোনো গুডস এন্ড সার্ভিসে কনভার্টও করে ফেলতে পারি। মানে আমার যে অ্যাসেটটা আছে, যেমন হচ্ছে গিয়ে যে আমি যে ইন্টারেস্টটা পাচ্ছি, ইন্টারেস্টটা কিন্তু সাথে সাথে আমার অ্যাকাউন্টে যোগ হচ্ছে। ইন্টারেস্টটা অ্যাকাউন্টে যোগ হচ্ছে। এখন আমার ডিবিবিএল এ আমার ক্রেডিট কার্ড আছে, সরি ডেবিট কার্ড আছে। সো ওই যে 1 বছর পরে 1 লাখ টাকা হয়ে গেলে হচ্ছে কি 1,04,000 টাকা। আমি কিন্তু 1,04,000 টাকা পরিমাণে গুড পারচেস করতে, ধরেন আমার মনে হলো ড্রেস কিনবো, আমি কিনতে পারবো। আমার মনে হলো সার্ভিস, আমি হেলথ কেয়ার নিবো, সেটা নিতে পারবো। আমি এডুকেশন সার্ভিস নেবো, সেটা নিতে পারবো। সেই সুবিধাগুলো কিন্তু থাকে। তো এই কারণে কিন্তু এই যে যেটাকে বলা যাচ্ছে যে ল অফ ট্রানজাকশন কস্ট, যেটা কিনা হুইচ প্রোভাইডস দ্য লিকুইডিটি সার্ভিস, এবং লিকুইডিটি সার্ভিসটা আমাদেরকে এইভাবে অ্যাট্রাক্ট করে। এই কারণে কিন্তু আমরা কিন্তু আপনার ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটস গুলোর কাছে যাই। এবার আসি যে ম্যাডাম, ফাইন্যান্সিয়াল আমরা যেমন যখন ডিরেক্ট ফাইন্যান্সে পড়ছিলাম, ওখানে দেখেছিলাম যে এটা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড মার্কেটও কাজ করে, মানে গ্লোবালি কাজ করে। সেখানে আমি বাংলাদেশে বসে ইউএস এর বন্ড এন্ড স্টক পারচেস করতে পারি। সো আমি যদি আপনার ইনডিরেক্ট ফাইন্যান্সে যাই, এখানে কি এই সুবিধাটা আছে কিনা? অবভিয়াসলি এই সুবিধাটা আছে, এবং সেক্ষেত্রে আমার কারেন্সিটাকে এক্সচেঞ্জ, ফরেন এক্সচেঞ্জ মাধ্যমে মানে এক্সচেঞ্জ করে নিতে হবে। যেই দেশের হবে সেই দেশের ইনভেস্টমেন্টটা আমি যেতে পারবো। যেমন আমরা অনেকে সুইস ব্যাংকে টাকা রাখি, যাদের অনেক বেশি টাকা, বা আমরা অনেকে দেখা যায় যে বিদেশে বাড়ি গাড়ি করি। এটা কিভাবে করি? ওইখানে অবশ্যই আমার ব্যাংক অ্যাকাউন্ট মেনটেন করতে হয়। এই যেগুলো যখন মেনটেনেন্স করি, তখন হচ্ছে গিয়ে দেখা যায় যে আমি আমার দেশের কারেন্সিটাকে কিন্তু ওই দেশের কারেন্সিতে কনভার্ট করি এবং নিয়ে যাই, এবং সেখান থেকে হচ্ছে গিয়ে আমি আমার হচ্ছে গিয়ে ইনডিরেক্ট ফাইন্যান্সিংটা করে থাকছি। আচ্ছা, আমি একটু বইয়ে যাব এখন। আচ্ছা, এখন একটু ব্রেক দিই। ব্রেক মানে হচ্ছে আমি অ্যাটেন্ডেন্সটা একটু নেই। ইন দ্য মিন টাইম আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটার অ্যান্সার দিব। আচ্ছা, এখন থেকে অ্যাটেন্ডেন্সটা আমি হচ্ছে কি ম্যানুয়ালি নিব। ম্যানুয়ালি মিন্স হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্স শিট আমার নামানো আছে, আমি জাস্ট এখন অ্যাটেন্ডেন্সটা দেখে যারা যারা জয়েন করেছেন সেখান থেকে দেখে আমি দিয়ে দিই। আপনাকে কষ্ট করে চ্যাট বক্সে নামাইটি লিখতে হবে না। তো আমি 6 জনকে দেখতে পাচ্ছি, তো অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। ম্যাম এখানে নাসিম আহমেদ ভাইও ছিল, ওনার তো মেবি প্রবলেম হচ্ছে নেট কানেকশন, বারবার হ্যাঁ, উনি বের নাসিম হয়ে আমি যাচ্ছে। দেখছি, হ্যাঁ দেখছি বারবার হচ্ছে কি ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। ওকে, আজকে হচ্ছে 23 তারিখ না? 23/10 জি ম্যাম, আজকে 23 তারিখ। ওকে, জান্নাতুল ফেরদৌস তো আছেন, জি ম্যাম। মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, মুশফিকুর রহমান দেখেছি, আনসারি আছেন, নাসিম হচ্ছেন ডিসকানেক্টেড হয়ে গেছেন। আচ্ছা, সাহারা আছেন? জি ম্যাম আছি। ওকে, স্যার আপনাদের ক্লাসটাই মজার, অ্যাটেন্ডেন্স দেওয়াও সোজা, আপনাদের সাথে ইন্টারাকশন করাও মজা। হচ্ছে এটা। আচ্ছা, আমার এরকম ছোট ছোট ক্লাস খুব ভালো লাগে, সেখানে হচ্ছে ইন্টারাকশনটা বেশি হয় আমাদের। আচ্ছা, সো এরপরে চলে যাই হচ্ছে গিয়ে আমি একটু বইয়ে যাব এখন, যেহেতু আমরা ইনডিরেক্ট ফাইন্যান্সে ছিলাম। আচ্ছা, আমি আবারও কেন স্লাইড শেয়ারে আসলাম। ম্যাম একটা কথা যে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ম্যাম আগামী শুক্রবার শুনছিলাম ঈদে মিলাদুন নবী হবে, ওই দিন কি ক্লাস তাহলে হবে? যদি ঈদে মিলাদুন নবী থাকে তাহলে হচ্ছে গিয়ে অবশ্যই হবে না, সেটা আমাদের কাছে চলে আসবে। ম্যাম আপনার এই ক্লাস টেস্ট দিছিলেন তো মনে হয় পরের শুক্রবার। না, আমি হচ্ছে গিয়ে নেক্সট উইকে ক্লাস টেস্টে নিব না, এটা আজকে বলতাম, ক্লাস শেষেই বলে দিতাম যে নেক্সট উইকে ক্লাস টেস্টটা নিব না, আমি ক্লাস টেস্টটা নিব হচ্ছে পরের উইকটাতে। ওকে ম্যাম। ঠিক আছে, ক্লাস টেস্টটা আমি নেক্সট উইকে নিব না, কারণ আমার চ্যাপ্টার 2টা অনেক বড়। আমি লাস্ট ক্লাসে ভেবেছিলাম যে চ্যাপ্টার 2তে আমি একটা ক্লাসে শেষ করে ফেলতে পারবো, কিন্তু চ্যাপ্টার 2টা যে এত বড় আমি ভুলে গিয়েছিলাম। সো চ্যাপ্টার 2টা যেহেতু বড়। হ্যাঁ বলেন। ম্যাম আগে আপনি বলেন, সমস্যা নেই। না না না, আমার কিছু বলার নেই, মানে আমার না একদমই মাথায় ছিল না যে হচ্ছে গিয়ে আপনার ইনডিরেক্ট ফাইন্যান্সটা এত বড়।
মানে স্পেশালি আমি এখন একটা ইম্পর্টেন্ট পার্টস আসেনি, দ্যাট ইজ অ্যাসামেটিক ইনফরমেশন। এটা এখন পড়াবো, এটার জন্য একটু বইয়ে যাচ্ছি এবং আপনাদেরকে বলেও দিব যে আজকে যে ক্লাসে যেগুলো পড়াচ্ছি এটা কোথা থেকে পাবেন। সো অ্যাসামেটিক ইনফরমেশনই আসেনি, এটা না আলোচনা করলেই না, যে রিস্ক শেয়ারিং এ আসবো, রিস্কটা যে শেয়ার করে এখান থেকে একটা প্রবলেম ক্রিয়েট হয়, সেটাই হচ্ছে অ্যাসামেটিক ইনফরমেশন, মানে রং ইনফরমেশন গুলা স্প্রেড হচ্ছে কিভাবে, এবং এটা দুটো ওয়েতে হয়, একটা হচ্ছে অ্যাডভার্স সিলেকশন, একটা হচ্ছে মোরাল হ্যাজার্ড। এই দুটো না পড়াইলে না, তো এটা এখনো পড়াইনি, তো এত বড় চ্যাপ্টার ওভারঅল মিলিয়ে আমি এই জন্য নেক্সট উইকে দেখা যাবে যে এটা নিব না, ফার্স্ট টেস্টটা নিব। এবার বলেন। ম্যাম অ্যাকচুয়ালি বলতে চাচ্ছিলাম যে 30 অক্টোবর তো সম্ভবত বন্ধ থাকবে, ক্লাস সাসপেন্ড থাকার কথা। তো তখন ম্যাম যদি ক্লাস না হয় তো এটার জন্য কি মানে অন্য দিনগুলোতে এক্সট্রা ক্লাস নিতে হবে নাকি ওটা অফ থাকবে? এটা হচ্ছে আমি লাস্ট সেমিস্টার এমবিএ তে যেটা দেখেছিলাম যে ছুটি একটা পড়েছিল থার্সডেতে, তো থার্সডেতে ছুটি পড়েছিল আমাদের, যদি এমবিএ তে মানে মিডের আগে মিনিমাম 10টা, মিডের পরে 10টা, মানে 5টা ক্লাস দেখাতে হয়, এরকম বিষয় ছিল। তো যদি ইউনিভার্সিটি বলে যে মেকআপ ক্লাস নিয়ে নিতে হবে, তাহলে মেকআপ ক্লাস নিয়ে নিব। মেকআপ ক্লাস নিলে হচ্ছে গিয়ে আপনাদের সুবিধা মতো আমি হয়তো সেটা সানডে বা মানডে সন্ধ্যার পরে একটা ক্লাস শিডিউল ফেলবো, যাতে আপনারা নিতে পারেন, কারণ আমারও তো রেগুলার টাইমে ক্লাস থাকে, জি ওখান ম্যাম। থেকে দিয়ে আমি হচ্ছে গিয়ে নিবো। ওটা যদি এটা আমাকে ডিপার্টমেন্ট থেকে যেটা বলবে, যদি বলে যে মেকআপ ক্লাস নিতে হবে তাহলে নিবো, আর না হলে নাই। ইয়া ম্যাম বুঝতে পারছি। এখন ফ্রাইডেটার ক্ষেত্রে সাধারণত যেটা হয় যে আমাদের এমবিএ ক্লাসগুলো, এমবিএ ক্লাসে যদি অফ করে যায়, খুব মানে যদি ঝামেলা হয়, যেমন আমাদের এবার কিন্তু এমবিএ ক্লাস সেইভাবে কোনো অসুবিধা হচ্ছে না, দেখা যাবে যে মোটামুটি আমরা সবগুলো ক্লাসে পাবো। ওই কারণে হয়তো নাও বলতে পারে, যদি সেই ক্ষেত্রে গতবার যেটা হয়েছিল যে থার্সডেতে বেশ কয়েকটা অফ চলে আসলো, এই কারণে নিতে বলেছিল, তো ওইভাবে হলে নিতে হবে, বা যদি এক্সট্রা ক্লাস নিতে বলেন এক সময় একটা, তাহলে সেটা বলে নিতে হবে, তখন নিব। সো আমি এখন জি যেটা ম্যাম ঠিক চলে যাব, আছে। আমি জাস্ট হচ্ছে লাস্ট টার্মটাতে যাব, শেষের দিকে এত কিছু পড়াবো না, ডিপোজিটরি ইনস্টিটিউশন এগুলো নিয়ে আমি যাব না, এগুলো জাস্ট হয়তো আইডিয়া দিব যে নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট গুলোর মধ্যে কোনগুলো আছে, এটা আমি নেক্সট ক্লাসে পড়াবো। আজকে ক্লাসে আমরা লাস্ট যে টপিকটা পড়বো সেটা হচ্ছে রিস্ক শেয়ারিংটাতে আমরা যখন যাব, মানে ওই যে বলছিলাম যে ট্রানজাকশন কস্ট, যেটা বলছিলাম যে আমার কাছ থেকে টাকা নিয়ে আপনার কাছে দিচ্ছে থ্রু মিডিয়াম দ্যাট ইজ ব্যাংক। তো এই ক্ষেত্রে আমার একটা, এই যে প্রসেসটা যেটাকে আমি বলছি, এটাকে আমরা বলি হচ্ছে রিস্ক শেয়ারিং, অর্থাৎ আপনি রিস্কটা নিচ্ছেন এবং সেই রিস্কটা শেয়ার করছেন। তো এই রিস্ক শেয়ারিং করার সময় হচ্ছে গিয়ে আমাদের কিছু প্রবলেম অ্যারাইজ হয়, যে প্রবলেমটাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে অ্যাসামেটিক ইনফরমেশন। অ্যাসামেটিক ইনফরমেশন মিনস insufficient of equation or inequality in the equation in the information, অর্থাৎ আপনাকে আমি যে ইনফরমেশনটা দিচ্ছি সেখানে একটা লুপ হোল দিয়ে রাখছি। এই যে আমি যেমন একটু আগে ডিবিবিএল এর একটা আপনার হচ্ছে গিয়ে একটা অ্যাডভার্টাইজমেন্ট বলছিলাম, ভালো মতো চিন্তা করলে কিন্তু এখানে আসলে তেমন কোনো, মানে যা অন্য ব্যাংকও যা অফার করছে ডিবিবিএল তাই অফার করছে, এরকমই আসে বিষয়টা, কিন্তু এখানে একটা লুপ হোল দিয়ে কিন্তু ওরা বিজনেস করার চেষ্টা করছে। ঠিক একইভাবে আমরা যখন কাস্টমার থাকি, আমরাও কিন্তু ইনফরমেশন গুলোতে একটা লুপ হোল দিয়ে থাকি, বা আমি যখন লেন্ডার থাকি, সরি আমি যখন বড়োয়ার হিসেবে কাজ করছি, তখনও কিন্তু আমরা অনেক সময় আপনার হচ্ছে গিয়ে লুপ হোল, যেমন আমি অ্যাজ এ বড়োয়ার আপনাকে ব্যাংক থেকে লোন করলাম, 1 কোটি টাকা লোন করলাম, বললাম যে আমি 1 কোটি টাকা হচ্ছে গিয়ে একটা বেকারি বিজনেসে ইনভেস্ট করবো, একটা বেকারি দিব নতুন করে, এখানে ইনভেস্ট করবো, কিন্তু আমি কি করলাম 1 কোটি টাকা লোন নিয়ে একটা গাড়ি কিনে বসে আসছি, ইনভেস্ট করি নাই, বুঝতে পারছেন? তো এখানে কিন্তু আমি একটা মানে একটা ইনফরমেশন মিসম্যাচ করে ফেললাম। তো এই ধরনের ঘটনাগুলো কিন্তু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের ক্ষেত্রে ঘটে, যে রিস্ক শেয়ারিং এর মধ্যে পড়ে যাচ্ছে। সো ঘটনাগুলো কি এবং এটা কিভাবে আমরা আসলে সলভ করতে পারি সেটা নিয়ে এখন আলোচনা করবো, এবং এটার পরে আমি শেষ করে দিব। সো এটা আমরা বইয়ে পাবো হচ্ছে গিয়ে, বইয়ে কোথায় পাবো সেটা বলে দিচ্ছি, বইয়ে হচ্ছে গিয়ে পেজ 25 ইটস ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট। আমি অবশ্যই এখান থেকে প্রশ্ন করবো, এই জন্যই বলছি পেজ 25 এ পাবো, নিচের দিকে থাকবে অ্যাসামেটিক ইনফরমেশন, এটার আন্ডারে দুটো পার্ট, একটা হচ্ছে অ্যাডভার্স সিলেকশন, একটা হচ্ছে মোরাল হ্যাজার্ড। এবং ইকোনমিক্স এর যে কোনো টপিক পড়তে গেলে আমাদের এই দুটো টার্ম সবসময় আসে। ইনফরমেশন ইকোনমিক্স যখন আমি পড়েছি ওখানে আসে, ম্যাক্রোতে তো আসে।
সো রিস্ক শেয়ারিং এ যেটা বলছিলাম যে ওই যে আমি যখন হচ্ছে গিয়ে একটা পার্টি থেকে অ্যাসেট নিয়ে আরেকটা পার্টির সাথে শেয়ার করছি, এখানে হচ্ছে গিয়ে যে অ্যাসেটটা ট্রান্সফরমেশন এবং এখানে যে মানে আমি যে ইনভেস্টমেন্ট করছি সেটাকে আবার নিয়ে আসার মধ্যে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে গিয়ে রিস্ক শেয়ারিং এর মধ্যে পড়ে যায়। এবং যত লো রিস্ক শেয়ারিং হয় তত হচ্ছে গিয়ে লো ইন্টারেস্ট গুলো কিন্তু সেই ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে থাকে। যেমন দেখবেন যে লং টার্ম লোন গুলোর ক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারেস্ট রেটটা অনেক হাই হয়, বিকজ লং টার্ম লোন গুলোর ক্ষেত্রে আমার রিস্ক শেয়ারিংটা বেশি। আমি আপনাকে লোন দিলাম, দিয়ে 10 বছর পর সেই টাকাটা আপনার কাছ থেকে পাবো, তাই এটা কিন্তু আমার রিস্কটা বেশি, সো এই ক্ষেত্রে ইন্টারেস্ট রেটটাও হাই হবে। আবার যখন শর্ট টার্ম লোন গুলো থাকে 1 বছরের মধ্যে, তখন কিন্তু সেক্ষেত্রে আবার আপনি দেখবেন যে ইন্টারেস্ট রেটটা কম থাকবে না, যেখানে আমার রিস্ক কম। সো যেমন দেখবেন যে ক্রেডিট কার্ড গুলোতে যে আমরা যে লোন গুলো নিই সেটাতে কিন্তু রিস্ক খুবই কম থাকে, মানে সেটাতে ইন্টারেস্ট রেট আমি যদি এসএমই লোন বা আদার্স গুলোর সাথে কম্পেয়ার করি সেখানে তুলনায় কম হয়। কারণ ক্রেডিট কার্ডে আমরা খুব বেশি অ্যামাউন্টের লোনও নিতে পারি না, এবং যে লোনটা নিই সেটা খুব উইদিন শর্ট পিরিয়ড অফ টাইম আমাকে পে করতে হয়। সো এই কারণে বিষয়গুলো থাকে না। এখন এখান থেকে আসলে একটা প্রবলেম অ্যারাইজ হয় যখন রিস্ক শেয়ারিং এর কথা আমরা বলতে যাই ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটস এর, সেটা হচ্ছে কি অ্যাসাইমেটিক ইনফরমেশন। So asymmetric information means যেটাকে বলছিলাম যে lack of information or lack of proper information through this borrower, lender or financial intermediaries. So এই ক্ষেত্রে যেটা হয় যে ধরেন আমি এক পার্টি, মানে এক পার্টি বলতে আমি এখানে লেন্ডারও হতে পারে বড়োরও হতে পারে, সে কিছু ইনফরমেশন আপনার কাছে হাইড করলো। ইনফরমেশন হাইড করলে আপনি কিন্তু ধরেন অ্যাজ এ মিডল ম্যান আপনার কিন্তু জানার কোনো ওয়ে নেই, মানে ব্যাংকার আপনার কিন্তু জানার কোনো ওয়ে নেই যে আমি আপনার কাছে কোন কোন ইনফরমেশন হাইড করছি। তো সেখানে আপনার রিস্কেরও, আপনি যেই ধরনের রিস্ক আপনি হয়তো চিন্তা করছিলেন আপনার হচ্ছে, তার থেকে অনেক বেশি আপনাকে হয়তো রিস্ক আপনার চলে আসলো, বা ট্রানজাকশন কস্ট আপনি যতটুকু চিন্তা করছেন তার থেকে বেশি চলে আসলো। এই ধরনের কিছু প্রবলেম এখানে কিন্তু অ্যারাইজ হয়ে থাকে। তো এটা কি, এটা আমরা এখন আলোচনা করব। সো অ্যাসাইমেটিক ইনফরমেশনটাকে আমরা দুটো ভাগে ভাগ করে, একটা হচ্ছে অ্যাডভার্স সিলেকশন আর একটা হচ্ছে মোরাল হ্যাজার্ড। অ্যাডভার্স সিলেকশনটা হচ্ছে এরকম যে ধরেন আমি দুটো ফার্ম দেখলাম, ধরেন ডিবিবিএল এ গেলাম আর এবি ব্যাংকে গেলাম। এখন ডিবিবিএল এ আমি কার লোন নিব, এখন ডিবিবিএল এ গেলাম আর এবি ব্যাংকে গেলাম। এখন ডিবিবিএল এ যে আমি দেখলাম যে ডিবিবিএল আমাকে বলছে যে স্যার আপনি যদি আমাদের লোন নেন, লোন ইন্টারেস্ট রেটটা হবে হচ্ছে গিয়ে 11.5%, আপনাকে 10 ইয়ার্স এর জন্য আমি লোন দিব এবং মান্থলি এই ইনস্টলমেন্টটা আমাকে দিতে হবে। দেন আমি চলে গেলাম এবি ব্যাংকে। এবি ব্যাংকে যে আমাকে বললো যে স্যার আপনাকে লোন দিতে হবে, আপনি লোন নিবেন, আপনার ইন্টারেস্ট রেটটা মাত্র 9.5%। আমি তখনই মাথা আসলো, আরে ডিবিবিএল এর তুলনায় তো কম এবি ব্যাংকের। তারপরে যেটা হলো তারপরে এবি ব্যাংক বলে এবং 10 বছর আপনি লোনটা রিপে করবেন, আপনাকে আমরা কোনো প্রকার কোনো হ্যাসেল দিব না, বছরে একবার ইনস্টলমেন্ট পে করলেই হয়ে যাবে। এবার আসি এখানে ইনফরমেশন হাইডটা কোথায় করা হলো। ডাচ বাংলা ব্যাংক কিন্তু আমাকে বলছে যে মান্থলি পেমেন্ট করতে হবে। মান্থলি পেমেন্ট ইজ কোয়াইট ইজিয়ার দেন ইয়ারলি পেমেন্ট, মানে ইনস্টলমেন্টটা যদি মান্থলি দেওয়া হয় দেখা যায় কি বার্ডেনটা আমাদের উপর কম থাকবে, কারণ বছরে একবারে অনেকগুলো টাকা দেওয়া থেকে মাসে মাসে একটু অল্প অ্যামাউন্ট করে দেওয়াটা ভালো। এবং ডিবিবিএল কিন্তু আমি যেটা জানি যে বাংলাদেশে অনেক বেশি বুথ আছে, তো আমার খুব ইজিলি আমি ডিবিবিএল এ যে টাকাটা পে করে আসতে পারবো, আমাকে কষ্ট করে মানে খুঁজে খুঁজে বের করতে হবে না। আর এবি ব্যাংকে দেখা গেলো যে ব্রাঞ্চেস খুবই কম এবং ও আমাকে বলছে ইয়ারলি ইনস্টলমেন্ট দিতে হবে। ইয়ারলি ইনস্টলমেন্ট দিলে না কম্পাউন্ড ইন্টারেস্টটা যখন, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদটাকে যখন আমি চিন্তা করি সেক্ষেত্রে ইনস্টলমেন্টের পরিমাণটা বেড়ে, টাকার অ্যামাউন্টটা অনেক বেশি বেড়ে যায় এবং সেখানে কিছু লুপহোল থাকে। দেখা যায় যে 11.5% হয়তো বলছে, কিন্তু আলটিমেটলি এটা অ্যাপ্লাই হচ্ছে 12.5%। কিন্তু ওই যে ও বলেছে ইয়ারলি দিতে হবে, ইন্টারেস্ট রেটটাও কম, আমার ওভারঅল মনে হচ্ছে, তো দেখে আমি কি করলাম এবি ব্যাংক থেকে লোনটা নিয়ে নিলাম। সো দেখেন ইনফরমেশনে আমি কিছুটা হাইড করলাম এবং অ্যাজ এ বড়োয়ার সাইড আমার কাছে কিন্তু এবি ব্যাংকই মোর প্রফিটেবল মনে হয়েছে, আমি কিন্তু বুঝতে পারিনি। সো এই যে একটা বড়োয়ার সাইড, আমি একটা ইনফরমেশন হাইডের কারণে আমি একটা ভুল প্রোডাক্ট সিলেক্ট করলাম, যেটা একটা খারাপ, এক দাম বেশি দাম দিয়ে বা সেম দামটা দিয়ে আমি একটা খারাপ প্রোডাক্ট সিলেক্ট করলাম। এই জিনিসটাকে আমরা বলে থাকি হচ্ছে কি অ্যাডভার্স সিলেকশন। আচ্ছা, এটা শুধু বড়োয়ার এন্ড থেকে হতে পারে, একটা লেন্ডার এন্ড থেকেও হতে পারে। যেমন ধরেন হচ্ছে গিয়ে আমি দেখলাম যে
ওটা কি হতে পারে? যেমন ধরেন আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন দিতে চাচ্ছেন না, বা ইনকাম ট্যাক্স রিটার্নে আপনি হচ্ছে ট্যাক্স রিটার্নে আপনি রিবেট চাচ্ছেন। রিবেট দেওয়ার জন্য অনেকগুলো ওয়ে আছে। আপনি কমার্শিয়াল ব্যাংকে যদি ডিপিএস থাকে সেক্ষেত্রেও রিবেট পাবেন। আবার হচ্ছে গিয়ে আপনার যদি গভর্নমেন্টের যে বন্ড সঞ্চয়পত্র ওগুলো কেনা থাকে সেক্ষেত্রেও কিন্তু রিবেট পাওয়ার কথা। এখন আপনি দেখলেন যে কমার্শিয়াল ব্যাংকের চটকদার একটা বিজ্ঞাপন দেখে আপনি কমার্শিয়াল ব্যাংকে ডিপিএস খুলে ফেলেন, কিন্তু গভর্নমেন্ট আপনাকে বলে দিয়েছে যে 60,000 টাকার উপরে ডিপিএস হলে সেখানে কোনো আপনি রিবেট পাবেন না, আপনি এটা জানেন না। কিন্তু যদি আপনি গভর্নমেন্ট বন্ড কিনেন 60,000 টাকা দিয়ে, সেই টাকার কিন্তু খুব ভালো একটা অ্যামাউন্ট, মানে 1 লাখ টাকা পর্যন্ত আপনি কিন্তু কিনতে পারবেন সঞ্চয়পত্র, সেখান থেকে কিন্তু বেশ ভালো একটা অ্যামাউন্টের আপনি রিবেট পাবেন। তাহলে আপনার কি হলো? আপনার হলো যে যেটা হচ্ছে কি যে আপনি জানেন, মানে আপনি ঠিকই পেমেন্ট করলেন, পেমেন্ট মানে কি আপনি তো টাকাটা কোথাও সেভ করলেন, মানে আপনি এখানে লেন্ডার হিসেবে কাজ করলেন, কিন্তু দেখেন কমার্শিয়াল ব্যাংকে আপনি ইনভেস্টমেন্ট করার কারণে আপনি তো রিবেট পাচ্ছেনই না, উল্টো হচ্ছে কি আপনার এখানে এটা ক্যারি করতে হচ্ছে, আপনার ইন্টারেস্ট যে অ্যামাউন্টটা পাওয়ার কথা ছিল সেটা পাচ্ছেন না, আপনি তো একটা ভুল প্রোডাক্টটা চয়েস করে ফেললেন। ঠিক একইভাবে ধরেন এটা হচ্ছে আমি ফাইন্যান্সিয়াল মার্কেট দিয়ে বলছি, এটা গুডস এন্ড সার্ভিস দিয়ে বলি। ধরেন আপনি বাজারে গাড়ি কিনতে গেছেন, ইউজড কার মার্কেট আছে সেখানে আপনি গিয়েছেন। এখন আপনি তো আর জানেন না যে ইউজড কার মার্কেটে কোনটা হচ্ছে গিয়ে ক্লাস 1 গাড়ি আর কোনটা হচ্ছে ক্লাস 2 গাড়ি, মানে কোনটা খুব বেশি ভালো কোনটা খুব কম, মানে ওটার তুলনায় খারাপ এরকম জানেন না। তো আপনি প্রথমে একটা শোরুমে গেলেন, ওখানে দেখলেন যে ওখানে যে গাড়িগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর দাম হচ্ছে $2,000। এবার আসি, ওই শোরুমে হচ্ছে সবচেয়ে ইউজড কারের মধ্যে সবচেয়ে ভালো কারগুলো সেল হচ্ছে। অন্যদিকে পাশে আর একটা শোরুম আছে যেখানে ওরাও ইউজড কার সেল করে, কিন্তু ওই গাড়িগুলো ধরেন আগের বডিগুলো কোথাও ডিফেক্ট আছে, ইঞ্জিনে প্রবলেম আছে, ওরা এই জন্য কি করেছে গাড়িগুলোকে সুন্দর করে কালার টালার করে সাজিয়ে রেখেছে। পরে শোরুমে গেলেন, ওখানে যে দেখলেন যে কার সেম টাইপের কার, কিন্তু ওটার প্রাইস হচ্ছে গিয়ে $1,500, $1,500। তো তখন আপনার কাছে কি মনে হবে? তাহলে $2,000 দিয়ে আমি পাশের শোরুমে গাড়ি দেখলাম, আর একই গাড়ি আমি এখানে $1,500 পাচ্ছি। হ্যাঁ, ও একটু বলেছে যে এই গাড়িটা 10 কিলোমিটার বেশি চলেছে, জাস্ট এইটুকু। তখন কিন্তু আপনার মাথায় ওটা কাজ করবে না। কিন্তু এই গাড়ি যে ইঞ্জিনে প্রবলেম আছে, এই গাড়ি যে বডি কালার টালার করে আপনাকে জাস্ট এভাবে ধরাই দিচ্ছে, আপনি তো এটা আপনার বোঝার কোনো উপায় নেই, কারণ এখানে সেলার আপনার কাছে ইনফরমেশন হাইড করছে। তো এইটাকে আমরা বলে থাকি হচ্ছে কি, এই যে ইনফরমেশন হাইড করে আপনাকে তাহলে সেল করে দিল, তাহলে আপনি কি যেই গাড়িটা আপনার আসলে 1,000 টাকা $2,000 দিয়ে কিনলে আপনি বেস্ট কোয়ালিটি প্রোডাক্টটা পেতেন, সেই প্রোডাক্টটা এবং আপনার কাছে যে $1,500 যে কার্ডটা আসলে সেল করলে এটার অরিজিনাল প্রাইস আসলে $1,000। সো $1,000 প্রোডাক্ট আপনি আরো বেশি $1,500 দিয়ে তো কিনলেনই, এবং ভালোটা না পচাটা কিনলেন। তাহলে এই যে বিষয়টা, অর্থাৎ দেখা যাচ্ছে যে অ্যাডভার্স সিলেকশনের কারণে ভালো কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু মার্কেট আউট হয়ে যায়। সো এই কারণে এরকম ঘটনা তো চলতেই থাকবে, তখন কি হবে যে ভালো কোয়ালিটি যে ইউজড কার ছিল ওই কার গুলো কিন্তু মার্কেট আউট হয়ে যাবে, এবং খারাপ কোয়ালিটির যে ইউজড কার গুলো ছিল সেগুলো কিন্তু মার্কেটটা দখল করে নেবে। এই ধরনের প্রবলেম গুলো আমরা ফেস করি। সো অ্যাডভার্স সিলেকশনের কারণে যেটা হবে যে ভালো ব্যাংক গুলো বা ভালো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বা যারা ভালো অফার করছিল তাদের ওই স্কিম গুলো কিন্তু হারায় যাবে। যেমন অ্যাডভার্স সিলেকশনের কারণে যেটা হয়েছে যে গভর্নমেন্টের যে স্কিম, যেটা সঞ্চয়পত্র একটা সময় খুব ভালো প্রফিট দিত, এটার অনেকগুলো স্কিম বন্ধ হয়ে গেছে বিকজ অফ দিস রিজন, যে কারণ গভর্নমেন্টের এটার কোনো মার্কেটিং নাই। সো আমরা আসলে এটার স্কিম গুলো সম্পর্কে জানি না। সো আমরা দেখা যায় কমার্শিয়াল ব্যাংকের বন্ড এন্ড স্টক কিনে যাচ্ছি, মানে কমার্শিয়াল ব্যাংকের যে ফাইন্যান্সিয়াল যে স্টক গুলো আছে সেগুলো কিনে যাচ্ছি। তো কি হচ্ছে, গভর্নমেন্ট ক্রমাগত লস করতে করতে এখন ওগুলো কিন্তু স্টপ করে দিয়েছে। সো এখানে কিন্তু আপনি আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো এরকমই হয়, অ্যাডভার্স সিলেকশন থাকলে ভালো প্রোডাক্ট গুলো মার্কেট আউট হয়ে যায়, এবং খারাপ প্রোডাক্ট গুলো, খারাপ কোয়ালিটির প্রোডাক্ট গুলো মার্কেটের শেয়ারটা দখল করে নেয়। এবার আসি সেকেন্ড যেটা প্রবলেম অ্যারাইজ হয় অ্যাসামেটিক ইনফরমেশনের জন্য, দ্যাট ইজ মোরাল হ্যাজার্ড। হ্যাজার্ড তো বুঝি যে দ্যাট ইজ একটা কি বলা যায় আনওয়ান্টেড সিচুয়েশন, দ্যাটস কল হ্যাজার্ড। Moral hazard actually হয় when the borrower involves in unrealistic or immoral activities. এবং actually they doing this, they don't want to pay the bank loan back. এরকম যখন বিষয়গুলো হয়, then the moral hazard happens. So moral hazardটার জন্য আমি আরেকটা এক্সাম্পল দিই। ধরেন ওই যে আমি বললাম যে আমি লোন নিলাম ব্যাংক থেকে, আমি গেলাম, আমার এখন ধরেন আমি
অনেক বড় বিজনেসম্যান, আমাদের দেশে যেটা বড় বড় বিজনেসম্যানরা যেটা করছে এখন, প্রচুর বড় বড় বেক্সিম কোড কথাটা যেহেতু জানি মনে পড়লো, ওরা প্রচুর পরিমাণ লোন নিয়ে রেখেছে, কিন্তু ওরা লোন রিপে, ওদের অ্যাবিলিটি হচ্ছে ওরা রিপে করবে না, কারণ ওরা জানে যে বারবার হচ্ছে কি গভর্নমেন্ট ওদেরকে সুযোগ দিচ্ছে, কারণ গভর্নমেন্ট জানে যে এত বড় ইন্ডাস্ট্রি যদি শাটডাউন করে দিই, ব্যাংক্রাপ্ট ঘোষণা করে, তাহলে অনেক মানুষ আনএমপ্লয়েড হচ্ছে। সো গভর্নমেন্টও এই সুযোগটা দিচ্ছে, বড় বড় ইন্ডাস্ট্রি গুলোও নিচ্ছে। তো এই ক্ষেত্রে যেটা হয় যে আমি ব্যাংক থেকে লোন নিলাম, নিয়ে যেই পারপাসে নিচ্ছিলাম, যে ইনভেস্টমেন্ট করার জন্য নিচ্ছিলাম সেটার জন্য নিলাম না। যে আমি 1 কোটি টাকা লোন নিলাম, 1 কোটি টাকা লোন নিয়ে আমি বললাম যে এই টাকাটা আমি নতুন একটা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি দিব, সেখানে ইনভেস্ট করব। কিন্তু আমি কি করলাম, এই 1 কোটি টাকা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট যদি আমি করতাম, তাহলে 1 বছরের মধ্যে সাপোজ আমি লোনটা রিপেও করে দিতে পারতাম। কিন্তু আমি কি করলাম, আমি 1 কোটি টাকা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করলাম না। না করে আমি যেটা করলাম যে আমি এই টাকাটা দিয়ে একটা বাড়ি বানালাম, একটা গাড়ি কিনলাম, 2টা ট্রিপ দিয়ে আসলাম, সো আমার টাকা শেষ। এখন 1 বছর পর তো ব্যাংক আমার কাছে টাকা চাবে, তখন আমি কি করলাম, লোন টাইম ফ্রেম বাড়ানোর জন্য গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করলাম যে আমি এত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আমার লোন এখন আপাতত দিতে পারছি না, আমি লসে আছি, পারছি না, আমাকে নতুন করে আরো লোন ইস্যু করো। তো এই যে দেখেন, সেক্ষেত্রে কি হচ্ছে, পটেনশিয়াল কিছু অ্যাসেট, এটা কিন্তু খুব বড় সমস্যা মোরাল হ্যাজার্ডে, পটেনশিয়াল কিছু অ্যাসেট, যে অ্যাসেটটা আমি এই 1 কোটি টাকাটা কিন্তু আমি যদি প্রোডাক্টিভ ওয়েতে ইনভেস্ট করতাম, তাহলে দেখা যেত যে অনেক মানুষের এমপ্লয়মেন্ট জেনারেশন হতো, প্রফিটও মেক হতো, এবং আপনি কিন্তু লোনটা রিপেও করে দিতে পারেন। তাহলে এখানে একটা ওভারঅল একটা ক্রাইসিস ক্রিয়েট হলো না, যে আমি তো ইনভেস্ট করিই নাই, আমি উল্টা আরো নতুন করে লোন চাচ্ছি, তাহলে ব্যাংকও একটা লিকুইডিটি ক্রাইসিসে পড়ছে, আবার হচ্ছে গভর্নমেন্টও একটা আনওয়ান্টেড সিচুয়েশনে পড়ছে, এবং যার কাছ থেকে ব্যাংকটা লোন নিচ্ছে, আমি আপনি সেই যে লেন্ডার যারা, তারা কিন্তু যখন ব্যাংকে যেয়ে বলো যে আমার 1 কোটি টাকার ব্যাগ দাও, তখন কিন্তু ব্যাংকও নিজে একটা প্রবলেমের মধ্যে পড়ে যাবে, বা ব্যাংক হয়তো 1 কোটি টাকা দেওয়ার মতো হচ্ছে কি অ্যাবিলিটি রাখবে না। এই মোরাল হ্যাজার্ডের কারণে আমরা কিন্তু জানি যে ফার্মার্স ব্যাংক যে একটা ঝামেলায় পড়েছে, যে কারণে ফার্মার্স ব্যাংক অফ হয়ে গেল, বা ওরিয়েন্টাল ব্যাংক দুর্নীতি যেটা ছিল, ওরিয়েন্টাল ব্যাংক পরবর্তীতে বন্ধ হয়ে যায়। রিজন গুলো যদি আপনারা ফাইন্ড আউট করতে যান, এরকমই দেখবেন যে বড় বড় কিছু পার্টিকে লোন দিয়েছে, যারা কিনা লোন রিপে করার সময় এসে লোনটা রিপে করেনি, সো ব্যাংক কি হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে, সো ব্যাংক আর লোনটা রিপে করতে পারেনি, এরকম একটা ঘটনা ঘটেছে। তো এই যে সিচুয়েশন গুলো হয় যখন আনইথিক্যাল অ্যাক্টিভিটিস থাকে ফ্রম দ্য বরোয়ার সাইড, সো এই ক্ষেত্রে যে ধরনের অ্যাসাইমেটিক ইনফরমেশনের কারণে যে প্রবলেমটা অ্যারাইজ হয়, সেটাকে আমরা বলছি হচ্ছে কি মোরাল হ্যাজার্ড। সো নেক্সট ক্লাসে হচ্ছে কি মোরাল হ্যাজার্ড এন্ড অ্যাসাইমেটিক ইনফরমেশন নিয়ে আমি আরো কথা বলবো, এবং হচ্ছে গিয়ে পরবর্তীতে যে নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট গুলো আছে আমাদের, আমি তো নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট নিয়ে আজকে কথা বলিনি, সো এগুলো নিয়ে আলোচনা করবো যে হোয়াট আর দ্য আদার্স নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, সরি ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটস এর মধ্যে হোয়াট দ্য আদার্স নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, মানে কমার্শিয়াল ব্যাংক, মিউচুয়াল সেভিংস ব্যাংক, এগুলো কি, এগুলো নিয়ে একটু আলোচনা করব। আজকে ক্লাসে যেগুলো যেগুলো পড়লাম, এখান থেকে আসলে আমাদের কোশ্চেন গুলো কি আসতে পারে সেটা একটু দেখি। পেজ 34 এ গেলে আপনারা কিন্তু কোশ্চেন গুলো পেয়ে যাবেন, একটু নিচের দিকে যেতে হবে পেজ 34 এর, এবং এখানে কিন্তু কোশ্চেন কিছু দেওয়া আছে। তো এখান থেকে সাধারণত এই কোশ্চেনের থেকে আমি বেসিক্যালি ডিরেক্ট কোশ্চেন করতে পছন্দ করি। তো শেষের দিকে দেখেন কিছু ডিরেক্ট কোশ্চেন আছে, লাইক যেটাকে বলা যাচ্ছে যে মোরাল হ্যাজার্ড নিয়ে প্রবলেম নিয়ে কথা বলেছে, when there is asymmetric information how the moral hazard arises, এরকম নিয়ে কথা বলছে, বা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে অ্যাডভার্স সিলেকশনের কারণে কিভাবে গুড প্রোডাক্ট মার্কেট আউট হয়ে যাচ্ছে, সেখান থেকে একটা প্রশ্ন হতে পারে। দেন হচ্ছে গিয়ে আমি হয়তো ডিরেক্ট ফাইন্যান্সটা কিভাবে হচ্ছে সেটা নিয়ে আপনার কাছ থেকে কোশ্চেন করতে পারি। সো এই ধরনের কিছু স্যাম্পল কোশ্চেন দেখা যাবে যে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেওয়া আছে, ওখান থেকে আমি কোশ্চেন করতে পছন্দ করি, ওখান থেকে দেখবেন। এছাড়া আজকে বেসিক যদি আপনি টপিক গুলো দেখেন, আমি অনেকগুলো ডেফিনেশন পড়েছি, এবং একটা পুরো একটা সিস্টেম নিয়ে ডিরেক্ট ফাইন্যান্সে কিন্তু পুরো সিস্টেমটা নিয়ে আলোচনা করছি, ডিরেক্ট ফাইন্যান্স কি, ওটা যে পার্ট গুলো ছিল সেটা কি, সেগুলো নিয়ে কিন্তু কথা বলে ফেলেছি। আমি ইনডিরেক্ট ফাইন্যান্সের হাফ শেষ করেছি। ইনডিরেক্ট ফাইন্যান্সের মধ্যে যখন ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটস আসে, আমি ব্যাংক নিয়ে কিন্তু অলরেডি আলোচনা করে ফেলেছি যে ব্যাংক কিভাবে কাজ করছে। কালকে হচ্ছে মানে নেক্সট ক্লাস হচ্ছে ব্যাংক ছাড়া যারা আছেন তাদেরকে নিয়ে আলোচনা করবো। So overall, you will get a clear idea about overall financial system from this chapter. এবং নেক্সট উইকে আমাদের যদিও ক্লাস টেস্ট নেওয়ার কথা ছিল, কিন্তু আমি এটা নিব না, এটা তারপরের উইকে নিব।
এবং নেক্সট উইকে আমি হচ্ছে গিয়ে হাউ ডু উই ক্যালকুলেট দ্য ইন্টারেস্ট রেট, এই যে এতক্ষণ ধরে ইন্টারেস্ট রেট নিয়ে অনেক কথা বলছিলাম, এটা কিভাবে ইন্টারেস্ট রেট ক্যালকুলেশন করা যায় সেটা সম্পর্কে আমরা জানবো। প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, ডিভিডেন্ড কিভাবে দেয়, এগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট পার্ট। সো এগুলো কিন্তু আমাদের আসতে হবে। নেক্সট ক্লাসে আমি এগুলো নিয়ে আলোচনা করব। And if you have any question regarding my class, feel free to ask me during the class time. And ক্লাস শেষে আমি যেটা বারবারই সাজেস্ট করি যে ফাইন্যান্সিয়াল মার্কেট এন্ড ইনস্টিটিউট এই কোর্সটাতে যেটা হয় যে ছোট ছোট টপিক গুলো নিয়ে আমরা সাধারণত আলোচনা করি। টপিক গুলো খুবই ছোট ছোট হয়। সো ছোট ছোট যেহেতু টপিক গুলো হয়, এই কারণে আমি বলবো যে যদি আমার ক্লাস শেষে গো থ্রু না করেন তাহলে দেখা যাবে কি পড়াটা জমতে থাকবে, পরীক্ষার আগে এটা খুব আপনার জন্য যে হ্যাজার্ড হয়ে যাবে, ঠিক আছে, মোরাল হ্যাজার্ড হয়ে যাবে। তো সেই কারণে যেটা হচ্ছে যে আমি বলবো যে আপনি হচ্ছে ক্লাস শেষে যদি একটু নিজেরা গো থ্রু করেন তাহলে দেখবেন যে আপনার জন্য ইজি হবে আমার সাথে কমিউনিকেট করা, এবং পড়াটাও জমবে না, পড়াটা ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং ও থাকবে না। আর আমি সবচেয়ে বড় কথা যেটা, আমি এখানে লেন্ডার আর আপনারা হচ্ছেন বড়োয়ার। আমি অ্যাজ এ লেন্ডার বলবো যে বেনিফিটসটা আপনার পাওয়ার কথা আমার ক্লাস থেকে, সেটা কেন আপনি নিবেন না? তাহলে সেটা নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে একটু আপডেটেড থাকতে হবে আমার সাথে। একটু আপডেটেড থাকবেন, ইনশাল্লাহ ক্লাস করেও ভালো লাগবে এবং হচ্ছে ক্লাস থেকে শিখতেও পারবেন। এবং এই ক্লাস থেকে যা যা শিখবেন এটার ডিরেক্ট ইম্প্যাক্ট আমাদের লাইফে থাকবে। যে আজকে যে টপিক গুলো বললাম এগুলো কিন্তু মোটামুটি আমরা সবই দেখা যাচ্ছে যে মানি মার্কেটে যখন অপারেশন করি, মানে আমাদের সবারই দেখা যায় ব্যাংক অ্যাকাউন্ট থাকে বা আমাদের ফ্যামিলি থাকে, সেখানে কিন্তু আমাদের অনেক সময় অনেক ডিসিশন মেকিং এর বিষয়গুলো চলে আসে। তো সেই ক্ষেত্রে কিন্তু একদম প্র্যাকটিক্যালি আপনি এগুলোকে ইউজ করতে পারবেন। আমার কথাটা এটা ছিল। ওকে, সো সবাই ভালো থাকেন, সি ইউ অন নেক্সট ক্লাস। আর যদি ক্লাস না থাকে তাহলে সবাই এখন বসে বসে এই সুন্দর গ্লুমি এনভায়রনমেন্ট এনজয় করুন, ঠিক আছে? আর ক্লাস রেকর্ডিংটা আমি দিয়ে দেবো as soon as possible. If you have any problem তাহলে দেখবেন যে আমি কমেন্ট করতে বলি, তো কমেন্ট করে রাখবেন, আমি ওখান থেকে আবার প্রবলেম সলভ করব। ওকে জি ম্যাম। ওকে, আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম।